আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের এবং আমাদের আমাদের যে আলোচক রয়েছেন, সহকারী আলোচক, আসলে সহ আলোচক না, মূল আলোচক, তাকে ধন্যবাদ। এবং যেদিন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিবেন আমি বাংলাদেশে প্রবেশ করতেছি, আমি বাংলাদেশে আসতেছি, যতই সুদূর করুক বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনীর কথা বাদ দেন, পুলিশ জীবন আওয়ামী লীগের ঠেকাবে না, আপনি লিখে রাখতে পারেন। আপনি কি জানেন বাংলাদেশের সবচাইতে একটা সরকারি বাহিনী বেজায় খুশি হয়েছে, একেবারে খুশিতে পাক পাকুম কথা, সেটা পুলিশ বাহিনী। ওই যে আগে বলছে না যে পুলিশ বাহিনী পুলিশ লীগ হয়ে গেছে, এইবার রূপটা দেখতে পারবেন। এই পুলিশ বাহিনীকে এই আমার ভাবির পোলারা, জামাতিরা, হেফাজতিরা, সরমানের বীরেরা, বিএনপিরা পিটে পিটে জ্বালায় জ্বালায় মেরে কেটে ঝুলায় ঝুলায় এদের পুলিশ লীগ সত্যি বানায় রাখছে। সেটা দেখতে পারবেন ডিসেম্বর মাসে বাংলাদেশের পুলিশের রূপ। আজও কিন্তু পুলিশকে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে না। কেন? কারণ তারা জানে কি অকামটা, কি অত্যাচারটা পুলিশের সাথে করেছে। আপনি যেটা বললেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো কোনো ক্ষমতা বাংলাদেশের পুলিশের নাই, পুলিশ করবে না, আর্মির নাই। আর ভাবির পোলারা, বিএনপি, জামাত ডিসেম্বর মাসের 1 তারিখের পূর্ব দিন পর্যন্ত সব বাঘ ভাল্লুকের মতো কথা বলবে। 1 তারিখ রাইতে থেকে দেখবেন সব পলাতক। আপনি বলেছেন শেখ হাসিনার ফিরে আসা সম্ভব হবে কিনা। আমি যদি আপনাকে উল্টো প্রশ্ন করি, কেন সম্ভব হবে না? আমি জানি আপনার উত্তরটা আমি দিই, আপনি দিবেন সেনাবাহিনী আছে, আপনি জানাবেন পুলিশ আছে, আপনি জানাবেন তারেক রহমানের সরকার আছে, শেখ হাসিনাকে আসতে দিবে না। আমি যদি আপনাকে প্রশ্ন, শেখ হাসিনা কেন আসা অসম্ভব, সম্ভব নয়, তাহলে আপনি বলবেন তিনি তো এখন ভারতে আছেন। আপনাকে যদি প্রশ্ন করি যে শেখ হাসিনা তো আসতে পারবে না, তিনি বলবেন হেলিকপ্টার দিয়ে তো তাকে আনা যাবে না, কারণ বিমান ল্যান্ড করতে, সরি, বিমানে তাকে ল্যান্ড করতে দিবে না, হেলিকপ্টারও ভারত সরকার দিতে পারে না। তাহলে কেমনে শেখ হাসিনা আসবে? এই তো আপনার প্রশ্ন। মানে আমি যদি আপনাকে প্রশ্ন করি, উত্তর আপনি এগুলোই দিবেন। তারপরে আমার 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 প্রিয় আলোচক রাশেদ হায়দার ভাই বলবে বাংলাদেশে জঙ্গি মৌলবীও আছে, এটাও বলবেন, কোনো সন্দেহ নাই, এগুলো সবই সত্যি। কিন্তু তার চেয়ে বড় সত্যি হলো এটা শেখ হাসিনার নিজেরও দেশ, তার বাপেরও দেশ। কে তাকে আশাটা ঠেকাবে? আমি তো এটা বুঝতে উঠতে পারতেছি না। আমি মনে মনে চেয়েছিলাম যে ঘোষণাটা দিয়ে বসুক, এবং দেখবেন এটা বলার আগেও আমি বলছিলাম যে আওয়ামী লীগের আসলে ঘোষণা দেওয়া উচিত। যাই হোক, বেটার লেট দেন নেভার। 18 মাস, 20 মাস, 22 মাস পরে আমরা একটা ঘোষণা পেয়েছি, এবং সেই ঘোষণা সরাসরি নেত্রীর মুখ থেকে। ভায়া না, এমন না যে রাশেদ হায়দার ভাইকে বলেছে, এমন না যে আমাকে বলেছে, আপনাকে বলেছে, বা আওয়ামী লীগের নেতাদের বলেছে, তারা বলেছে, ঘটকালি করেন নাই, সরাসরি। তাও আবার কি বাংলাদেশের পত্রিকাকে বলেন নাই। কারণ বাংলাদেশের সাংবাদিক খালেদ মহিউদ্দিন বলছে 1 কোটি টাকা দিলেও তিনি তার সাক্ষাৎকার ছাপবেন না। কি আর করার, শেখ হাসিনা বড়ই মনে দুঃখ পেয়েছে, সে 1 কোটি টাকা দিলেও ছাপবে না। 10 টাকা দামের খালিদ মহিউদ্দিন ঠিকানা পত্রিকায় গেছে, যার কোনো ভ্যালুই নাই, তারা 1 কোটি টাকা দিলেও ছাপবে না। তাই আর কি করবে, মনের দুঃখে রয়টারকে সাক্ষাৎকার দিয়েছে। আর কি একটা আজব ব্যাপার, রয়টারকে সাক্ষাৎকার দেওয়ার পরে সারা বাংলাদেশ তো চড়েছেই, দক্ষিণ এশিয়ায় চড়েছে, সারা পৃথিবীতে চলে গেছে। তা আমার মাগনা, টাকা পয়সা দিতে হয় নাই। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা আমি বলতেছিলাম, আমি বারবার বলে থাকি যে পৃথিবীতে যদি কেউ, বাংলাদেশে নয় শুধু, পৃথিবীতে যদি কেউ বলতে সাহস পায় বা যার যোগ্যতা আছে, বৈধতা আছে, যেটা আমার দেশ, আমার বাপের দেশ, আমরা তিনজন এখানে যারা আছে, আমাদের যারা দর্শক রয়েছেন, তারা বলতে পারবে বাংলাদেশ আমার বাংলাদেশ। কিন্তু বা আমাদের বাংলাদেশ, শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যিনি বলতে পারেন এটা আমার বাবার দেশ এবং আমার দেশ, এবং বলতে পারেন আমার বাবা এই দেশ তৈরি করেছে। এটা যদি বলেন একেবারে ভুল হবে না। যদিও তার পিতার জন্য, তার বাবার জন্য অনেক মানুষ আত্মাহুতি দিয়েছে, এটা সত্য। তার বাবার অনেক সহকারী ছিল, এটা সত্য। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা তার সহকারী ছিল, লক্ষ লক্ষ বুদ্ধিজীবী, হাজার হাজার শত শত বুদ্ধিজীবী তার পক্ষে ছিল, কোনো সন্দেহ নেই। এটা স্বীকার। কিন্তু তার বাবার দেশ, এটা তিনি বলতে পারেন, আর কেউ পারবে না, সম্ভব না। তাহলে সেই শেখ হাসিনাকে আপনি ঠেকাবেন, এটা হলো একটা যুক্তি। আরেকটা যুক্তি আমি দেই যে কেন শেখ হাসিনা ফিরে আসা অসম্ভব নয়, সম্ভব। আমি এই বক্তব্যটা দিয়ে শেষ করবো। আমি রাশেদ হায়দার ভাইয়ের বয়ান খোদবার শুনবো, যাতে সওয়াব টওয়াব হয়। তো শেখ হাসিনা আরেকটা কারণে ফিরবে না, এই কারণে যে বাংলাদেশে তার মিনিমাম 5 কোটি নেতা, কর্মী, সমর্থক মিলে, ভোটার মিলে 5 কোটি মানুষ আছে। যে মানুষের জন্য 5 কোটি সমর্থক আছে, সেই মানুষ বাংলাদেশে আসবে না, তো ওয়াকার থাকবে? যার 5 কোটি সমর্থক ফালায় চোরাই দিলে আছে, সে থাকবে না, তারেক রহমান থাকবে। যার 5 কোটি নেতা কর্মী সমর্থক আছে, সে বাংলাদেশে থাকবে না, ওই সাদা শকুন জামাতের গোলাম, তারা থাকবে, গোলাম ইবনে গোলামেরা থাকবে। যার 5 কোটি সমর্থক আছে,
সে বাংলাদেশে, তিনি বাংলাদেশে থাকবেন না, আমার ভাবির পোলারা অনুরোধের আসর এমপি তারা থাকবে, এটা কি হয়? হয় না। তার জন্য শেখ হাসিনা আসবেন, এটা আপনাকে অফিসিয়ালি বক্তব্য দিলাম আর কি। অফিসিয়ালির বাইরে, অফিসের বাইরে যে বক্তব্য, হায়দ্রাবাদে আগে শেষ করেন, তারপরে আবার আসতেছি। ধন্যবাদ আপনাদের। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এটা কি করে সম্ভব বলেন প্লিজ। ধন্যবাদ ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, আমাদের মুরব্বী ফরিদ ভাই তো এতক্ষণ বললেন, আর ওনার পরে আর কি বলার আছে? তো আমার একটা কথা বলার আছে। একটা গান ছিল, শুনতাম, এটা বেশিরভাগ গাইতো বামেরা। হ্যাঁ, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে মহিষে খানা একসাথে খাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না। তো যারা এখনো শেখ হাসিনারে চিনে নাই বা জানে না, তারা হ্যাঁ, জানেও না যে শেখ হাসিনার স্বভাব কি। জি জি। উনি যখন যেটা বলছেন তো বলছেন, ওইটা পৃথিবীর 1000 কোটি টাকার শক্তি দিয়েও ঠেকানোর কারো সম্ভব হয় না। ফরিদ ভাই যেটা বললেন যে আমরা বলি ও আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার দেশ, এই দেশ সে দেশ, এগুলো বলি। আমরা কিন্তু কইতে পারি না আমার বাপের দেশ। শেখ হাসিনাই বাপের বেটি, কারণ ওনার বাবার ডাকে এই দেশ স্বাধীন হয়েছে। তার মানে এই দেশ দিয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে বাড়ি তৈরি করে দিয়ে গেল। ধরেন আমার বাবা আমাদের একটা বাড়ি তৈরি করে দিয়ে গেল, আমরা সব ভাই বোনে মিলে কি কই, আমার বাপের বাড়ি। ভাগ হয়, এক এক ফ্লোর এক এক জনে পায়, কিন্তু তারপরেও কইতে হয় যে এটা তো বাপের বাড়ি। বইনের আয়া কয় যে এটা তো আমার বাপের বাড়ি আছে, তোরা ভাগে পাইছোস আর কি। তা আমরা তো ভাগে পাইছি একটু একটু, কিন্তু মূল দেশ তো শেখ মুজিবের, মূল দেশ শেখ হাসিনার। 30 লক্ষ শহীদ হয়েছে ওনার ডাকে, 7 কোটি মানুষ যুদ্ধে নামছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ডাকে। এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই মিছিল করে নামছিল। তো উনি আসবে না, আসবে কারা? কথাটা কিন্তু ফরিদ ভাই খারাপ করে, উনি আসবে না তো আসবে কারা? তার মানে আমি আমার বাপে বাড়ি টাড়ি বানাই দিল, আমরা ভাই বোন কেউ আইতে পারতাম না। আর আমার ওই যে খালতো ভাই মামতো ভাই যাগুলোকে কোনো ব্লাড রিলেশনই নেই, তারা আয়া থাকবো ভাই। আমার মামু বাড়ির লোকজন আয়া থাকবো, তা তোই তো না। বাপের বাড়ি বাপ বানাই দিছে, বাপের ডিএনএ আমার শরীরে আছে, আমার মার আত্মীয় স্বজনের শরীরে নাই। সুতরাং এই জায়গায় আমরা যেমন একটু যাইবোটাকে, শেখ হাসিনার বাপের তৈরি, বাপের ডিএনএ ওই দেশে, এই দেশে শেখ হাসিনাই আসবে। ফরিদ ভাই যেটা বলছে ঘোষণা, ফরিদ ভাই এটা 2 বছর সময় নিছে, দেয় নাই দেয় নাই দেয় নাই। উনি বলছে আমি আসবো, তোমরা প্রস্তুত, আসবো প্রস্তুত। এ প্রথম বলেই দিছে এবার যে ডিসেম্বরে আসবো। এই যে ডিসেম্বরে আসবে বলছে, এই ডিসেম্বরে আসবে। একমাত্র একটা জায়গায় ঠেকাই দিতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশে যদি কোনো যুদ্ধ বাইধা যায় না, পাইকার আয়া ধরেন ব্যাপক বোমাবাজি কইরা মায়ানমারের লগে একটা যুদ্ধ বাজাই দিল, তাইলে হয়তো হইতে পারে। তা নাহলে শেখ হাসিনা ডিসেম্বরে ঢুকবেনই। দেখতে থাকেন ডিসেম্বর পর্যন্ত আরো কি কি হয়, শান্ত মাথায় দেখেন, বুঝে যাবেন ইনশাআল্লাহ। বিফলে মূল্য ফেরত, আপনাদেরকে বিফলে মূল্য ফেরত দিয়ে দিব। ফরিদ ভাই মূল্য ফেরত দিবে বিফলে। রাইট। আমাদের এই যে কষা জাহিদ আছে না, জি জি জি, পারা যায়। জি, পাঠা জাহিদ, সে পত্রিকাতে, যেহেতু আমি আপনার ফটোকার্ডটা সরাসরি এখানে তুলতে পারবো না, কারণ আমার সেই পরিমাণ অ্যাক্সেস নাই, যার কারণে যে সে কষা জাহিদ একটা বিবৃতি দিছে আজকে। আমি আজকে? আপনাকে এইটা এইভাবে দেখাই, এই যে জি জি জি, বলেন, এখন পড়ে শোনান। হ্যাঁ, এখন পড়ে শোনান। লেখছে দেশে খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ তো খারাপ দল না, তাহলে খারাপ কিছু করার সক্ষমতা কেন আওয়ামী লীগের থাকবে? ও এটা দিয়ে কি বুঝাইতে চাইছে, আপনার কি মনে হয়? ওই যে বললেন ওটা কষা জাহিদ, আর আমি তার নাম দিয়েছি পাড়া জাহিদ। আগে ছিল মান্না ভাইয়ের পেতিপাড়া, এখন তিনি হয়ে গেছেন তারেক রহমানের পাড়া। সে যে কি বলছে সে নিজেই জানে না। আওয়ামী লীগের খারাপ কিছু করার ক্ষমতা নেই, তা আওয়ামী লীগ খারাপ কিছু তো করবেই না, ক্ষমতা থাকলেই কি না থাকলেই কি। আওয়ামী লীগ খারাপ কিছু কেন করতে যাবে? এবার আসে, আসলে তিনি বুঝাইতে চেয়েছে এই কথাতে যে আওয়ামী লীগ ক্ষমতা দখল করতে পারবে না, মিছিল মিটিং করতে পারবে না, এটা জাহিদ পাড়ার বয়ান। জাহিদ পাড়ার ভোট কয়টা ছিল, সে এখন যে প্রতিমন্ত্রী। যদি জাহিদ পাড়ার 5টা ভোট না থাকার পরেও যদি সে প্রতিমন্ত্রী হইতে পারে, তাহলে 5 কোটি ভোট যার আছে সেই শেখ হাসিনা কি আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবে না? আমরা কি সেই দেশে গিয়ে রাজনীতি করতে পারবো না? জাহিদ পাড়া এখনো সে যে মন্ত্রী হয়েছে, তার এলাকায় যাই কিনা দেখি তার পিছে কয়টা লোক ঘুরে। আর আমরা তো এমপিও না, মন্ত্রীও না, তো দূরের কথা, আমি কোনো শেখ ফরিদ কোনো নেতাও না। আমি গেলে কতজন লোক থাকবে? জাহিদ পাড়ার বাড়ির লোকও আমার সাথে থাকবে তার এলাকায় গেলে।
আমার পাশে আসবে আমার সাথে কথা বলতে, জাহিদ পাঠার জন্য যাবে না। আমরা যেখানেই যাব, আমরা এমপি হই না মন্ত্রী হইলেও তো পরের কথা। আমি শেখ ফরিদ, আপনার রাশেদ হায়দার, আমরা বাংলাদেশের শুধু ঢাকা না, যে কোনো উপজেলার যে কোনো বাজারে গিয়ে দাঁড়াইলে অন্তত 10 জন লোক এসে দাঁড়াবে, এবং ওই 10 জন আমাদের বলবে যে ভাই আমরা স্যার বিল দিতে গেলে দিতে দিবে না। জাহিদ পাঠা তো মন্ত্রী হয়েছে, যাক না দেখে তার পিছে কয়জন করে আমরা দেখি একটু। তো তাহলে কি এরকম তাহলে আপনার কথায় আমি যদি বুঝলাম, জাহিদ পাঠা বুঝালে যে খারাপ কিছু বলতে মানে সরকার গঠন করতে হ্যাঁ, পারবে না, এটাই সে বা বুঝে। সে বুঝে। ইলেকশন আর সরকার গঠন করা একটা খারাপ জিনিস। হ্যাঁ, এটা তার কাছে খারাপ। এটা তার কাছে হয়তো খারাপ জিনিস। যেমন সে তো খারাপ কিছু করেছে, কারণ সে সাল্লাই কুত্তার নাম বাঘা, কোথাকার কোন কষা জায়েদ পাড়া জায়েদ পেতি পাড়া জায়েদ হঠাৎ করে মান্না ভাইয়ের জুতা টানা ব্যাগ টানা থলি টানা বাদ দিয়ে হঠাৎ করে তারেক রহমানের প্রতিমন্ত্রী হয়ে গেল। আমরা তো ঢাকা শহরে থেকে আন্দোলন করেছি, আর তারা তো কোনোদিন ওইরকম কিছু দেখি নাই। ন্যূনতম পক্ষে যদি তারেক রহমান মান্না ভাইকে প্রতিমন্ত্রী মর্যাদার বা মন্ত্রী বানাইতো, এমপি বানাইতো, বা তাকে যদি সরকারের উপদেষ্টা বানাইতো, তাও একটা কথা ছিল। কিন্তু রুচিরও তো একটা ব্যাপার আছে ভাই, যে যা খায়। আমার এলাকার এক লোক আছে, তার এলাকায় আমার বাসায় বেড়াইতে আসছে, তো হঠাৎ করে দেখি কি আমার বাসায় সে বসে না, মানে সকালেই চলে যায়, আবার রাতে একবার চলে যায় হঠাৎ করে। তো আমি বললাম ভাই আপনি বিড়ি সিগারেট খাবেন, আমার ঘরে খান। কয় না তা ছোট ভাই তুমি তো বিড়ি সিগারেট পছন্দ করো না, তাই যাই। আমি বললাম তাই নাকি, ভাবলাম তাই। পরে যাইতে ঘটনা তা না, ঘটনা হইলো সে আমার বাসায় যেহেতু ইংলিশ কমোড উত্তরায়, তো সে তো টয়লেট করবে হইলো, তার দরকার হইলো বাংলা কমোডে। বাংলা কমোড, সেটা তো আমার ঘরে নাই। সে চলে যায়, সে গাড়ি ভাড়া দিয়ে, সে রিক্সা ভাড়া দিয়ে, সে অটো ভাড়া দিয়ে সে টয়লেট করে আসে। এটা তো আর আমি জানি না, এটা আবিষ্কার করলাম 4 দিন পরে। ঠিক আছে, কারণ আমার বিবি সাহেবের আবার একটা বাতিক আছে, মানে তার কাছে আপনি যত বাথরুম পরিষ্কার করেন তার কাছে ওটা গন্ধ করবই। কিন্তু আমি দেখি গন্ধের কথা বলে না, তখন আমার সন্দেহ হয়েছে। তার পিছে পিছে একদিন গেছি, গিয়ে দেখি, কারণ আমার তখন ডাউট হলো যে নিয়মিত যায়, একটা মানুষ যখন নিয়মিত যায়, তো আমি সারা পৃথিবীর মানুষ মনে করে আমি এলাম সবচেয়ে বড় বোধাই, সবারই বিশ্বাস করি। তো আমি শেখ ফরিদ রাশেদ ভাইয়েরও বিশ্বাস করি না, আমরা তার বাসুদার বিশ্বাস করি না, কারণ বাপ রাজনীতি করা লোক, এটা তো আর জানা না। আমার মনে হয় তিনি কারোর সাথে সমঝোতা করে আসতেছেন, তিনি সমঝোতা করার মানুষ না। তার যে রাজনৈতিক চরিত্র, তিনি সমঝোতার মধ্যে তিনি যাবেন না। কারণ সমঝোতাই যদি করতেন, তাহলে তো তিনি আগেই সমঝোতা করতে পারতেন, ক্ষমতা থেকে তো তার পতনই ঘটতো না। তিনি যদি জো বাইডেন সাহেবের কথাটা মেনে নিতেন, যে তাদের একটা বন্দর দরকার, সেন্ট মার্টিন দরকার, চিটাগাং বন্দরে কর্তৃত্ব দরকার, বা করিডোর দরকার, তো তখনই তো তিনি আপোষ করতেন। তো তিনি এখন আপোষ করে সমঝোতা করে মরার জন্য দেশে আসবেন, তখন তো তিনি ক্ষমতায় থাকতে পারতেন পুরো 5 বছর। তিনি তো করেননি। সমঝোতায় তিনি আসবেন এটা আমার মনে হয় না। তিনি সমঝোতা করার মানুষ না। তিনি ভুল সিদ্ধান্ত নিলেও তিনি সমঝোতা করার মানুষ বলে আমার, তাকে নিয়ে আমি 5 বছর যাবো, আবারও বলি এই 2 বছর আমি শেখ হাসিনাকে নিয়ে গবেষণা করেছি, ক্ষমতায় থাকতে 3 বছর আমি যতটুকু পেয়েছি তিনি সমঝোতা করার মানুষ না। তার বহুবিধ সমালোচনা থাকতে পড়তেই পারেন আপনি, তার নীতি। তিনি নিজেও বলেছেন যে একটা দল দীর্ঘ সময় ক্ষমতা থাকলে তার ভুল ত্রুটি হতে পারে, তেমনি একটা ব্যক্তিরও ভুল হতেই পারে। তিনি তো ফেরেশতা না, তিনি তো দেবতা না, তার তো ভুল হইতেই পারে। আমাকে ক্ষমতা দিলে কি আমার ভুল হবে না? এই যে আমরা অনেক কথা বলি, আমাদের কি দুই একটা কথা ভুল হয়ে যায় না? বলতে গিয়ে আমরা কিন্তু ভুল বলে ফেলি, প্রসঙ্গের বাইরে বলে ফেলি, বা বলতে গিয়ে কম বলি বা বেশি বলে ফেলি, বা ভুলই বলে ফেলি, পুরোটাই উল্টো করে ফেলি। যেমন আজকে আমি বলতে গেছিলাম আমির খান, বলে ফেলছি ইমরান খান। বিরাট ভুল। আমি যাকে নিয়ে বক্তব্য দিতেছি পুরো নামটাই বারবার ভুল করে ফেলেছি, বলেছি ইমরান খান, আসলে আমির খান। তো এরকম ভুল মানুষ হতেই পারে। কিন্তু শেখ হাসিনা যা বলেন, ওই যে হায়দার ভাই বলেন, তিনি কিন্তু সেটা করবেন। তিনি যে জীবনের ঝুঁকি নিয়েছেন এটা বলেছেন, এগুলো সাধারণ কথা। তার জীবনের ঝুঁকি আছে, গ্রেপ্তারের ঝুঁকি আছে, তার ফাঁসি হইতে পারে, তাকে মেরে ফেলতে পারে, তাকে সেনাবাহিনী মেরে ফেলতে পারে, তাকে মৌলবাদীরা মেরে ফেলতে পারে। কে তাকে বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাইরে যারা আছে সবাই শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য তৈরি হয়ে আছে। আগেও ছিল, পারে নাই। তাদের তো উদ্দেশ্য ছিল 4 তারিখে শেখ হাসিনাকে মেরে ফেলবে, কিন্তু পারেনি। তারপরে এক নেতৃত্ব বলেই ফেলেছে তিনি শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে চান। সংসদে, মহান সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছেন। কি হাস্যকর ব্যাপার! কোন দেশে বাস করি আমরা, যে একজন এমপি বলে, তাও নারী এমপি, যে তাকে শক দিতে চান। তিনি কি বুঝাতে চেয়েছেন আমরা জানি। তো শেখ হাসিনা এগুলো ঝুঁকি থাকবে অবশ্যই, কিন্তু আমার মনে হয় এগুলো সাধারণ কথা। যে কথা তিনি বলেননি,
সেগুলো থাকতে পারে না। আমরা এখানে যত কথাই বলি, কিছু কথা তো আমরা বলি না জানলো, বা কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি করেন না, অন্যভাবে আমরা ইশারায় বলি। অনেক প্রশ্ন আছে, আপনি যদি আমাকে এখন বলেন যে শেখ হাসিনা বাংলাদেশে এসে কি প্রধানমন্ত্রী হয়ে যাবে, আপনার এই কথা তো আমি সরাসরি উত্তর দিব না। দিব কি? দিতে পারি না। বা আপনি যদি আমাকে বলেন যে ভারত সরকার কি তাকে পাঠাচ্ছে, বা আপনি যদি বলেন রাশিয়া তাকে পাঠাচ্ছে, বা আপনি যদি বলেন আমেরিকার সাথে আপোস করে তাকে পাঠাচ্ছে, আমেরিকা পাঠাচ্ছে, আমি তো এগুলো সরাসরি কোনো উত্তর দিব না, বা আপনি এই প্রশ্নগুলো করবেন না। কিন্তু আমি যতটুকু বুঝি, শেখ হাসিনা এগুলো তার সাধারণ কথা, রাজনৈতিক সভানেত্রী হিসেবে তার যেটা কথা সেটা তিনি বলেছেন। কিন্তু আমার কেন যেন মনে হয় যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো দড়ি বাংলাদেশে সৃষ্টি হয়নি। শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এইবার নিয়ে যাবে সেই পুলিশগুলো এখন নাই। আর সেনাবাহিনী গ্রেপ্তার করে তো নিয়ে যেতে পারবে না, কারণ তিনি সামরিক ব্যক্তি না। সেনাবাহিনী তাকে হত্যা করতে পারে, কিন্তু সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাবে? পুলিশের কাছেই তো দিতে হবে। সেনাবাহিনী তো নিজে গিয়ে আদালতে দিতে পারবে না। সেনাবাহিনী তো তাকে নিয়ে ক্যান্টনমেন্টে রেখে দিতে পারবে না, এই ক্ষমতা তার নাই আইনত। পৃথিবীতে কোথাও এটা নাই। তাকে নিয়ে পুলিশ গ্রেপ্তার করে পুলিশের কাছে দিতে হবে। তাহলে পুলিশের কাছে দিলে পুলিশ তার কই পাঠাবে? ফাঁসিতে? বাংলাদেশে সেই জল্লাদ পয়দা হয়েছে শেখ হাসিনাকে ফাঁসি দেবে? আপনি কি মনে করেন? আপনাকে একটা জিনিস বলি আমি, 2024-এর 5ই আগস্টের শেখ হাসিনার জনপ্রিয়তা আর 2026-এর জুলাইয়ের জনপ্রিয়তা একসাথে করলে তো হবে না। হবে না। আগে তার নিজের দলের মধ্যে তার জনপ্রিয়তা কমে গিয়েছিল, তার কর্তৃত্ব কমে গিয়েছিল। আর এখন উল্টো হয়েছে, তার দলের ভিতরে শতভাগ তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। তার দলের যত কর্মী নিজেদের মধ্যে বিরোধ থাকতে পারে, আমেরিকার আওয়ামী লীগের সভাপতির সাথে অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের সভাপতির কাইজা থাকতে পারে, ব্রিটেনের আওয়ামী লীগের সভাপতির সাথে ওই যে বাইরের ফ্রান্সের আওয়ামী লীগের সাথে একটু ঠোকাঠুকি লেগে থাকতেই পারে, অথবা মনে করেন যে জার্মান আওয়ামী লীগের ভিতরে একটু কোন্দল থাকতে পারে, থাকতেই পারে। কানাডার আওয়ামী লীগের সাথে মনে করেন যে সুইডেনের আওয়ামী লীগের একটু কোন্দল থাকতেই পারে, বা আভ্যন্তরীণ কোন্দলও থাকতে পারে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের প্রশ্নে সবাই তো এখন ঐক্যবদ্ধ, সেটা দেশের আওয়ামী লীগ হোক আর বিদেশের আওয়ামী লীগ হোক, সুবিধা প্রাপ্ত আওয়ামী লীগ হোক আর সুবিধা না প্রাপ্ত তো আরো বেশি। সুবিধা প্রাপ্তদের মধ্যে একটু দোটানা থাকতে পারে, কিন্তু যারা সুবিধা পায়নি তারা তো শেখ হাসিনার প্রতি শতভাগ নিবেদিত। তাহলে আওয়ামী লীগের ব্যাপারে কোনো আলাপ নাই, 100%। তাহলে আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতাকর্মী সমর্থক কথা। এইবার আসেন যারা আওয়ামী লীগ করে না, তারাও কিন্তু এইবার শেখ হাসিনার প্রতি সমর্থন ঘোষণা করেছে। এটা আপনি হয়তো বলবেন তাহলে কোথায় কি আপনাকে লিখে দিয়েছেন? না, আমরা 64 জেলাতে ফোন করি, আমরা 560টা উপজেলাতে ফোন করি, আমরা বাংলার আনাচে কানাচে অলি গলিতে আমরা ফোন করি, কথা বলি সাধারণ মানুষের সাথে, আওয়ামী লীগের নেতা কর্মী না। আমি সবচেয়ে কম কথা বলি আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে। বড় বড় নেতারাও ফোন দেয়, আমি ধরি না। ধরি না মানে মনে থাকে না, সময় নাই, ইত্যাদি ইত্যাদি। এই জন্য ক্ষমা করবেন। আপনারা বড় বড় নেতা, আপনাদের মতো মহান নেতারা আমাকে ফোন করেন, রিসিভ করতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কর্মীদের ফোন করেন, তাহলে উপকারটা বেশি হবে। যাই হোক, সেটা অন্য বিষয়। তো সেই সাধারণ মানুষগুলো আমাকে, রিক্সাওয়ালা কি বলেছে আমাকে, হ্যাঁ, যে লোকটা খেতে কাজ করে সে আমাকে কি বলেছে, যে লোকটা নৌকা চালায় সে আমাকে কি বলেছে, যে কাজের বুয়াটা ঢাকা শহরে বুয়াগিরি করে সে আমাকে কি বলেছে। বাংলাদেশের খোঁজ যদি আপনি নিতে চান, শুধু আওয়ামী লীগ বিএনপির বড় বড় নেতারা ফোন করলে তো আপনি দেশের খবর বুঝবেন না। আপনার বাড়ির খবর নিতে গেলে তো আমার ফোন করলো আপনার কামের বেডির কাছে, যে ভাইয়ের সাথে ভাবির সম্পর্কটা কি একটু বলো তো। তখন না বোঝা যাবে যে ভাবির ভাই আইছিল, তারপরে ভাইয়ের ভাই আইছিল, কি কি লাগছিল ঝগড়া একটু বলো। সে না আসল কথা বলবে, উনি কি আমাকে বলবে? শরম আছে না, তার লজ্জা আছে না? তারা ভাই শালার, ভাইয়ের সাথে শালার জন্য বেশি কাজ করছে, এটাকে আমার কাছে বলতে পারবে? হায়দ্রাবাদ এটা বলতে পারবে? বা আমি বলতে পারবো যে আমার বই ছিল, বের করে দিছি, শালির জন্য গয়না কিনে দিছি, এটাকে আমি স্বীকার করবো হায়দ্রাবাদের কাছে? কিন্তু এটা কে জানে আমার কামের বুয়া? কে জানে আমার বাড়ির আশেপাশে যারা থাকে তারা? তো এরকম খোঁজ নেই যারা আওয়ামী লীগের পরিবারের না, ইভেন যারা একটু বিএনপি ঘরনার, এমনকি জামাতে, তাদের ফোন দেই, বলে ব্যবসার অবস্থা ভালো না। এই লোকগুলো কোথায় যাবে? আমি আপনাকে লিখে দিতে পারি, কালকেও বলেছি, আজকে বললাম। বিএনপি জামাতের যারা সমর্থন করে, আমি নেতা কর্মী বলি না, যারা সমর্থন করে, সমর্থক, সমর্থক তো আলাদা জিনিস। সমর্থক তো এদিকেও যায়, ওইদিকে যাবে। এই সমর্থকের 25% শেখ হাসিনাকে সংবর্ধনা দিবে। আপনি লিখিত রাখেন, যেদিন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিবেন আমি বাংলাদেশে প্রবেশ করতেছি, আমি বাংলাদেশে আসতেছি, যতই সুদূর করুক বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনীর কথা বাদ দেন, পুলিশ জীবন আওয়ামী লীগের ঠেকাবে না, আপনি এটা লিখে রাখতে পারেন। আপনি কি জানেন বাংলাদেশের সবচাইতে একটা সরকারি বাহিনী বেজায় খুশি হয়েছে, একেবারে খুশিতে পাক পাকুম কথা, সেটা পুলিশ বাহিনী। ওই যে আগে বলছে না যে পুলিশ বাহিনী পুলিশ লীগ হয়ে গেছে, এইবার রূপটা দেখতে পারবেন। এই পুলিশ বাহিনীকে এই আমার ভাবির পোলারা, জামাতিরা,
হেফাজতিরা, চরমানের বীরেরা, বিএনপিরা পিটে পিটে জ্বালায় জ্বালায় মেরে কেটে ঝুলায় ঝুলায় এদের পুলিশ লীগ সত্যি বানায় রাখছে। সেটা দেখতে পারবেন ডিসেম্বর মাসে বাংলাদেশের পুলিশের রূপ। আজও কিন্তু পুলিশকে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে না। কেন? কারণ তারা জানে কি অকামটা, কি অত্যাচারটা পুলিশের সাথে করেছে। আপনি যেটা বললেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো কোনো ক্ষমতা বাংলাদেশের পুলিশের নাই, পুলিশ করবে না, আর্মির নাই। আর ভাবির পোলারা, বিএনপি, জামাত ডিসেম্বর মাসের 1 তারিখের পূর্ব দিন পর্যন্ত সব বাঘ ভাল্লুকের মতো কথা বলবে। 1 তারিখ রাইতে থেকে দেখবেন সব পলাতক, সব দেখুন এর আগে চলে যেতে পারে। 1 তারিখ লাস্ট টাইম, ডিসেম্বরের 1 তারিখের আগে দেখবেন আমার ভাবির পোলারা। এমনকি আপনি দেখতে পারবেন 2, 4, 5, 10 জন এমপি পালাইছে। আপনি লিখে রাখেন আমার কথা আপনি লিখে রাখতে পারেন। 6 মাস, মাঝখানে আর 4 মাস আছে, ঠিক আছে? মাঝখানে আর 4 মাস আছে, দেখতে পারবেন যারা কিভাবে পালায়। আর সেনাবাহিনী 2টা কাজ করে। হয় সেনাবাহিনী সরাসরি বিএনপি আওয়ামী লীগের পক্ষ নিয়ে আওয়ামী লীগের সাথে গণহত্যায় লিপ্ত হবে, যেটা সেনাবাহিনীর জন্য সমূহ বিপজ্জনক হয়ে যাবে। সেনাবাহিনী জানে, তাহলে বাংলাদেশ থেকে সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটি বিলুপ্তি হয়ে যেতে পারে। এই ঝুঁকি সেনাবাহিনী নিবে না। এখন কি করতে পারে? সেনাবাহিনী নীরব ভূমিকা নিবে, মৌলবাদী জঙ্গিদের আটকায় দিবে। এই যে মোল্লা মিলিটারি তখন ব্যারাকে চলে যাবে, মিলিটারিকে মোল্লাদের আগে দিতে পারে। কারণ এটাই হচ্ছে তাদের একটাই। আওয়ামী লীগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে ওই যে সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন যে মৌলবাদী শক্তি হবে আওয়ামী লীগের আসল শত্রু। সেটাই এবার আপনি দেখতে পারবেন ডিসেম্বর মাসে। এদের লেলিয়ে দিবে, তখন মুখোমুখি হবে। মুখোমুখি তো হবেই, কিন্তু শেখ হাসিনার সাথে কুলোতে পারবে না। ডিসেম্বর মাস এই 71-এ পরাজিত শক্তির পরাজয়ের মাস। এই 16 ডিসেম্বর মাসে আবার পরাজিত হবে, এটা আমি নিশ্চিত। কোনোভাবেই তাকে গ্রেপ্তার করা সম্ভব না। 1 লক্ষ মানুষ যদি আমাকে ঘিরে রাখে, আপনি আমাকে ধরতে পারবেন? 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 30 লক্ষ মানুষ যদি আমার আশেপাশে থাকে, আমাকে গ্রেপ্তার করতে পারবেন? আর শেখ হাসিনার জন্য কত লক্ষ মানুষ আসবে সেটা আপনারা দেখতে পারবেন ডিসেম্বর মাসে। বা এমন হতে পারে, আমার ধারণা তার আগেও চলে আসতে পারে। কারণ তিনি তো এখন তো তিনি অস্থির হয়ে গেছেন, যেহেতু ঘোষণা দিয়ে ফেলছেন, এখন তিনি কিন্তু অস্থির। তিনি যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন, কারণ তিনি জাতির জনক শেখ মুজিব বঙ্গবন্ধুর কন্যা। তারপর তার নাম শেখ হাসিনা। তিনি যা বলে ফেলেন তা তিনি করবেন। আর শেখ হাসিনা ঢুকে পড়লে আপনি ঠেকাইতে পারবেন না, কোনো শক্তি তাকে ঠেকাইতে পারবে না। আপনি নিশ্চিত থাকেন। কমসে কম 5 লক্ষ নারী যাবে, নারী, শুধু নারী, কম পক্ষে লিখে রাখেন 5 লক্ষ নারী তাকে সংবর্ধনা দেবে যদি রোডে আসে, রোডে আসে কম পক্ষে। আর যদি বিমানে আসে, তাও দেখবেন ঢাকা শহরে কত লক্ষ নারী যায় তাকে দেখতে, এটা আপনি দেখতে পারবেন। এগুলো কুলাবে না। শেখ হাসিনা যখন ঢুকে পড়বে, আর আপনি যেটা বলেছেন কোন দেশের জন্য আসছে কিনা প্রশ্ন করবেন, আমি জানি। আমার ধারণা পৃথিবীতে কোনো না কোনো শক্তি তো পশ্চাতে থাকবেই। কোন শক্তি তা জানি না। যেমন কমন সবাই বলবে এটা ভারত করতেছে, কিন্তু ভারত কোনো বিবৃতি দেয়নি। এই যে শেখ হাসিনা যখন বলেন, রয়টারে সাক্ষাৎকার দিলেন আমি ডিসেম্বরে, ভারতের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন আপনি? ভারত চাণক্য নীতির দেশ, তারা যাহা করে তা বলে না, যাহা বলে তা করে না। আপনি তো ভারতকে বুঝতেই পারবেন না। ভারত যে কি করতেছে বাংলাদেশ নিয়ে, তাদের কি কৌশল, কি কূটনীতি বুঝতেই আছে না। ভারত ইন্দোনেশিয়া দখল করে ফেলবে দেখুন, মানে ইন্দোনেশিয়ার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, জাপানের সাথে করেছে, অস্ট্রেলিয়ার সাথে করেছে, ইন্দোনেশিয়ার সাথে, মানে বুঝতে পারছেন জলসীমানা। তার মানে পুরো ভারত মহাসাগর, এদিকে আরব সাগর তার দখলে। এটা কি আপনারা বুঝতে পারছেন? আর বঙ্গোপসাগর নিয়ে বসে আছে এই চীন আর কি আমাদের পেয়ারা পাকিস্তান, তুরস্ক ঢুকতে পারবে নাকি? এই যে বন্দরে এই পানি, এই যে চিটাগাং বন্দরে আর ঢুকতে পারবে? আপনি তো আমার বাড়ির উত্তরে ঢুকবেন, আমি তো আপনার চারদিক থেকে আগেই ঘেরাও করে রাখবো। আপনি ঢুকবেন কোন দিক দিয়ে? ঢুকলে তো আর বাড়াইতে পারবেন না। ভারত মহাসাগর তখন, অস্ট্রেলিয়া যখন, নিউজিল্যান্ড যখন, সবচেয়ে মজার বিষয় সর্বশেষ তিনি এখন নিউজিল্যান্ডে আছেন। নিউজিল্যান্ডের সাথে 40 বছর পরে দেখা করতে গেছেন নরেন্দ্র মোদী। আপনাদের কিন্তু দেখাইতেছে বাংলাদেশ নিয়ে কিন্তু তার কোনো বক্তব্য নাই। এতে যারা হাঁপানি রোগী, যক্ষ্মা রোগী, তারাও বলে ভারত দখল করবে। টু শব্দটি করেছে ভারত, এটাই হচ্ছে ভারত। ভারতের কাছে অনেক কিছু শেখার আছে, তাদেরও ভুল ত্রুটি আছে, তাদেরও কিছু বড় বড় মাথায় তো ছোট জিনিস ধরে না, কিন্তু তাদের চাণক্য নীতি কিন্তু মারাত্মক। তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। রাশিয়া কোনো প্রতিক্রিয়া দিয়েছে? ইভেন আমেরিকাও কোনো প্রতিক্রিয়া দেয়নি, চায়নাও কোনো প্রতিক্রিয়া দেয়নি। তার মানে কি, দাল মে কুছ কালা হায়, কুছ হো রাহা হ্যায়, কুছ হোগা, কুছ না কুছ তো হোগা ডিসেম্বর মাহিনা মে। মাসুদ ভাই, দক্ষিণ পন্থার উত্থান তো 5ই আগস্টে দেখছেন না 2024-এর, যে কোন পন্থার উত্থান হয়েছিল? ওটা কি উত্তর, পূর্ব, পশ্চিম নাকি? এটা দক্ষিণ পন্থা। দক্ষিণ পন্থা কিসের বলেন? এত দক্ষিণ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কেন? মৌলবাদী পন্থার উত্থান হয়েছেন কিনা সেটা জিজ্ঞেস করতে পারেন সরাসরি। মৌলবাদীদের উত্থান হয়েছে, এটা তো আপনার ওই দিনই দেখছেন। 5ই আগস্ট কি উদাম নৃত্য দেখছেন? ওদের যে উদাম নৃত্য দেখছেন না? আপনার এটা আমরা এতদিন ধরে বিভিন্ন জনে বলে আসছে যে মৌলবাদীদের উত্থান হয়েছে, মৌলবাদীদের উত্থান হচ্ছে।
আওয়ামী লীগ যখন বলছে যে এই ঘটনা শেখ হাসিনার এই পতন, দেশের এই ক্ষয়ক্ষতি, এটা মৌলবাদীদের কারণে, আপনারা ভুলে যান কিভাবে আফগানিস্তান যখন এই তালেবানরা দখল নেয় তখন আফগানের সরকার ছিল কি জানি নাম, আমি ভুলে গেছি, তাকে সহ 21 জন মন্ত্রীকে উল্টা লটকায়া ফাঁসি দিছিল, গাছের সাথে রাস্তার কোনায় কোনায় ফাঁসি দিছিল। এটা ভুলে যায়, সেই সিস্টেমটাই তো পুলিশ হত্যাকাণ্ড দেখছেন। গোল পোস্টে জ্বলাইছিল, মাঠের গোল পোস্টে জ্বলাইছিল। হ্যাঁ, ওই যে ইয়ে 17 জন পুলিশ মারলো থানায়, থানা লুট, পুলিশকে ব্রিজের উপরে ঝুলাইয়া মারছে 2 তারিখ থেকে। আপনি উত্থানটা দেখেন নাই? এরপরে আপনারা কি করলেন যে আওয়ামী লীগ আমলে সব এগুলা জঙ্গি নাটক সাজাইতো। এই যে এখন যে 6 জনকে ধরছেন মিনি কক্সবাজার থেকে, তারা বলতেছে গাজওয়াতুল হিন্দ, আবার তার আরেকটা ভিডিও আছে, সে বলতেছে আমরা জিহাদ করতে আসছি, আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছেই যাব, চিন্তার বিষয় নাই। তার চেহারা দেখলেই তো বোঝা যায় জঙ্গি। তবে মাসুদ ভাই আপনি অনেক পিছায় আছেন, আরো 2টা খবর দিই আপনাকে। গতকাল রাতে রাজশাহী থেকে সেম ফাতা ব্রিগেডের আরেকজনকে ধরা হয়েছে, তার কাছেও অস্ত্র আরো কি কি পাওয়া গেছে। এছাড়াও আজকে দুপুরে ঢাকার কোন একটা মসজিদে বিএনপির নেতা কর্মী বলছে, কিন্তু সাধারণ পাবলিক আমার মনে হয়, এরা ঘেরাও দিয়ে প্রায় 30 জন মহিলার ধরছে, মসজিদের ভিতরে ট্রেনিং দিচ্ছে, সাদা গাড়িতে অস্ত্র, চুয়াডাঙ্গা মডেল মসজিদ, ও চুয়াডাঙ্গা সরি, সাদা গাড়িতে অস্ত্র ছিল, কিন্তু পাবলিক ভয়ে ওই জায়গায় যাইতে পারে নাই, কারণ ওরা অস্ত্র তাক করে ফেলছে, ওরা পালাইছে। এই অস্ত্র নিয়ে মসজিদের ভিতরে মহিলাদের ট্রেনিং দিতেছে। কোন দিকে যাইতেছে দেশ বা কোন দিকে গেল, এরপরও কি বুঝতে বাকি হয়? এরপরও কি আপনারা বলবেন দক্ষিণ পন্থা, উত্তর পন্থা, পূর্ব পন্থা, পশ্চিম পন্থা? আরে ভাই কোনো পন্থাই নেই, দেশ পুরা জঙ্গিবাদের পন্থা। সাদা পতাকা ঝুলে আমাদের বলা যায় এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের কলেমার পতাকা। কলেমার পতাকা আমার কোনো সমস্যা নেই, আমি মুসলমানের বলে আপনি আমার দেন, আমি ঘরে সাজায় রাখবো, একদম পাইন্দা সাজায় রাখবো আমি। সেটারে কালো রং, কালো ক্যালিগ্রাফি, সাদা রং, মানে যেগুলা আইএস ব্যবহার করছে সেইগুলা দিয়া ঝুলাইতেছেন। আমাদের কলেমার পতাকা, কলেমার পতাকা মুসলমান হিসেবে সম্মান করি, রাস্তায় ঝুলানোর দরকার নাই তো। আমরা কোরআন শরীফ খুব সম্মানের সহিত ঘরে রাখি না, বাইধা রাখি যাতে ধুলা না পড়ে। ঘরের মহিলারা নিজের কাপড় চোপড়ে এতবার ধোয় না যতবার কোরআন শরীফের পরিষ্কার করে রাখে, ময়লানি পড়লো। তো এই জায়গায় আপনি কলমের পতাকা কারে দেখান? 99% মুসলমানের দেশে। জঙ্গিপন্থার যে কি উত্থান, সেটা অনেক কিছু এখন মিডিয়াতে আসতে দিতেছে না, অনেক কিছুর গোপন রাখা হইতেছে, এগুলা দেখবেন। প্রধানমন্ত্রী গাড়ি চালায় আর আরো কারা যেন দেশ চালায়, এই কথাটা ইদানিং খুব শোনা যাচ্ছে। আপনারা কথাটা মনে রাখবেন, কারণ আমি ভুলে যাব পরবর্তীতে। সুতরাং আমরা ওই প্রসঙ্গে একটু পরে আসব। শুরু করতে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে শেখ হাসিনা দেশে ফেরার টাইমলাইন ঘোষণা করেছেন। এটা একটা বড় ঘটনা এই কারণে, সাধারণত এসব ক্ষেত্রে যেটা দেখা যায়, আসবে, ফিরে আসবে, এইভাবে চলে। আমরা এর আগে দেখেছি তারেক রহমান যখন দেশে ছিলেন না, একইভাবে তার উপরে যখন মৃত্যুদণ্ডের খড়গ ঝুলছিল, তিনি লন্ডনে ছিলেন, কিন্তু কখনোই কোনো টাইম স্কেল দিতে পারেন নাই 17-18 বছর ধরে। সবসময় বিএনপি নেতাকর্মীরা রাজপথে তারেক রহমান আসবে, বাংলাদেশ আসবে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই স্লোগানগুলো দিয়ে যাচ্ছিলেন। মাফ করবেন। একই ঘটনা যখন শেখ হাসিনার ক্ষেত্রে ঘটছে, 2 বছরের মাথায় তিনি খুব বোল্ডলি বলেছেন যে ডিসেম্বরে দেশে ফিরবেন, তার নেতাকর্মীদের সাথে নিয়ে, বিশেষ করে গুরুত্বপূর্ণ নেতাকর্মী যারা কলকাতায় আছেন সম্ভবত, তাদেরকে নিয়েই তিনি দেশে ফিরতে যাচ্ছেন। এটা বড় ঘটনা এই কারণে, যখন আপনি একটা টাইম স্কেল ঘোষণা করবেন তখন এটা একটা বোল্ড মুভ, কিন্তু একই সাথে রেপুটেশনের উপরে একটা রিস্ক তৈরি হয়। কারণ হচ্ছে যদি আপনি ডিসেম্বরে ফিরতে না পারেন, তাহলে আপনার বিশ্বাসযোগ্যতা, আপনার উপর নির্ভরশীলতার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়, এবং রাজনৈতিক প্রতিপক্ষ তখন এটাকে কাজে লাগানোর সুযোগ পায়। এই তো বড় একটা সুযোগ এবং রিস্ক শেখ হাসিনা নিচ্ছেন। কিসের উপরে নিচ্ছেন, এটা নিয়েই আজকের প্রথম প্রশ্ন। আমরা আসুন আলোচনা করি যে প্রথমে উনি কিভাবে ফিরছেন। 2টো ভাবে ফিরতে পারেন। নাম্বার 1 হচ্ছে গিয়ে তিনি তার মতো করে, তিনি, আমরা জানি যে বেশ জেদি একজন মানুষ, এবং তার মতো করে বলেছেন যা হবার হবে, আমি দেশে যাব এবং দেশে ফেস করব। এটা একটা পার্ট হতে পারে। দ্বিতীয় হতে পারে একটা আন্তর্জাতিক বোঝাপড়ার মাধ্যমে, একটা আন্তর্জাতিক হিসাব নিকাশের মাধ্যমে তিনি দেশে ফিরছেন।
আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ হচ্ছে একটা খেলার জন্য খুব উর্বর ভূমি, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি এখানে খেলাধুলা করে থাকেন, এবং আমরা যতই অস্বীকার করি, যতই বলি যে জনতার শক্তি, আমাদের শক্তিতে এই সব কিছু হয়, বাস্তবে তা হয় না। সেটা যে হয় না এর অসংখ্য উদাহরণ আছে। আমি তারেক রহমানের উদাহরণ দিয়ে বলি, 5 আগস্টের ঘটনার পরে কিন্তু 5 আগস্টে প্রথম শেখ হাসিনাবিহীন সরকারের প্রথম সিদ্ধান্তটা কি ছিল? প্রথম সিদ্ধান্তটা ছিল খালেদা জিয়ার মামলা প্রত্যাহার, তাকে মুক্তি দেওয়া হবে এবং তার পাসপোর্ট ফেরত দেওয়া হবে। প্রথম সিদ্ধান্ত কিন্তু দেশের অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, খালেদা জিয়ার মুক্তি এবং খালেদা জিয়ার পাসপোর্ট ফেরত দেওয়াটা ছিল প্রথম সিদ্ধান্ত। এত কিছুর পরেও এর মানে হচ্ছে তখন বিএনপি সেই পরিমাণ স্ট্রং একটা হোল্ড ছিল তাদের, তাই না, সরকারের রাষ্ট্রে ক্ষমতায় নিয়ন্ত্রণে। কিন্তু তারপরেও দেখেন তারেক রহমান কিন্তু 6 আগস্ট সকালে দেশে ফিরতে পারেন নাই, এবং 6 আগস্ট, 7 আগস্ট, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর করতে করতে কবে যেন ফিরেছেন, কোন মাসে ফিরেছেন বিএনপির লোকরা বলতে পারবেন, বাট অনেক অনেক পরে ফিরেছেন, প্রায় নির্বাচনের আগে আগে তিনি ফিরেছেন। কারণটা কি? ওই যে আন্তর্জাতিক খেলাধুলার জায়গাটা আছে, যখন এত অনুকূল একটা পরিবেশে, যখন যে কেউ মানে জেল খুলে লোকজন যাচ্ছে আসতেছে, একটা খেলার মাঠ, ডক্টর ইউনূসের দুঃশাসন চলছে, আমরা যদি এটা বলি যে বাংলার ইতিহাসের সবচেয়ে কালো সময়টা চলছে, সেই সময়ও তারেক রহমান তার এত কন্ট্রোলের পরে, এত জনপ্রিয়তা, তার সাংগঠনিক এত স্ট্রং অবস্থানের পরেও ফিরতে পারেন নাই। কারণ কি? আন্তর্জাতিক ক্লিয়ারেন্স অনেকগুলোর বিষয় ছিল। খালেদা জিয়া মৃত্যুসজ্জায় যে কোনো সময় মারা যাবেন, এবং তারেক জিয়ার পক্ষে হয়তো তার মাকে জীবিত দেখার সম্ভাবনাটা ছিল না, কিন্তু তারপরও তিনি অনলাইনে বলেছেন যে সবকিছু আমার উপরে নির্ভর করে না। এরকম অবস্থা তখন শেখ হাসিনা যখন ফিরে আসার চেষ্টা করছেন, এর মানে হচ্ছে শেখ হাসিনার অনেক কিছু আন্তর্জাতিক মহলের মাধ্যমে হিসাব নিকাশ হয়েছে, এবং তার সাক্ষাৎকার থেকে আমরা এটা টের পেলাম। তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার বারবার ভারতের সরকারের কাছে চিঠিপত্র লিখছে, এগুলোর দরকার নেই, আমি নিজেই চলে যাব। এর মানে হচ্ছে কোনো না কোনোভাবে ভারত এটার সাথে সংশ্লিষ্ট আছে, এবং ভারত যেহেতু আছে, ভারতের যে লাইন আপ গুলো আছে তারা আছে। আমেরিকা কোন দিকে আছে আমরা জানি না, কারণ আমেরিকা তো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা পর্যন্ত চলে এসেছে, শুধু সংসদে ঢোকার বাকি আছে। কিন্তু আমরা ধরে নিতে পারি যে কোনো একটা আন্তর্জাতিক হিসাব নিকাশের মাধ্যমে শেখ হাসিনা ফেরত আসছেন। এখন দ্বিতীয় প্রশ্ন, আসার পরে কি হবে? যদি আন্তর্জাতিক হিসাব নিকাশের মাধ্যমে শেখ হাসিনা দেশে ফেরেন, এটা নিশ্চিত করে বলা যায় যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে না, ফাঁসি হবে না। যদিও তাকে প্রাথমিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, সেখানে মানবাধিকার আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু আরো অনেকগুলো ধাপ বাকি আছে, এবং আন্তর্জাতিক হিসাব নিকাশের মাধ্যমে আসলে তার সেই ফাঁসিটা বা মৃত্যুদণ্ডটা হবে না, হয়তো কোনো এক ধরনের জেল হবে, এবং তার পরবর্তীতে অন্য নেগোসিয়েশনে যাবে। আমরা অনেকেই এই কথাটা এই কারণে বলতে চাচ্ছি যে ওই যে একটু আগে আমি শুরুই করেছিলাম, ওই প্রসঙ্গে আসব, যে প্রধানমন্ত্রী গাড়ি চালায়, দেশ কি যেন কারা চালায়, মানে লোকজন আসলে ঠিক ফিল করে না যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে দেশের পূর্ণ নিয়ন্ত্রণে আছেন। আপনি বিএনপি সাপোর্টার হলে এখন আমার কমেন্টে গালি দিতে পারেন, কিন্তু আপনি ডানে বায়ে একটু জিজ্ঞেস করে দেখেন লোকজন আসলে কি মনে করে। পাবলিক পারসেপশন হচ্ছে গিয়ে কোনো একটা অদৃশ্য শক্তি এই দেশের নিয়ন্ত্রণ নিয়েছে, এবং তারাই ডক্টর ইউনূসের এক্সটেনশন হিসাবে এই দেশের গুরুতর সিদ্ধান্ত, যেগুলো সিরিয়াস হিসাব নিকাশ যেগুলো তারা করছে, এবং সেই পক্ষ যদি চায় তাহলে আসলে এখানে অন্য কারো কিছু করার থাকবে না। শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তিনি মৃত্যুদণ্ড এড়াতে পারবেন বা ফাঁসি এড়াতে পারবেন। এখন ধরেন এটা হলো না, ওইটা উনি উনার মতো করে জোশ নিয়ে সিদ্ধান্ত নিয়ে, এবং আমরা জানি যে ওনারা অনেক কিছু আবেগে এবং যদি সিদ্ধান্ত নেন, এবং সেই সিদ্ধান্তগুলোর অসংখ্য ভুল থাকে, আমি সেই আলাপে আজকে যাব না। এবং সেই রকম একটা সিদ্ধান্ত হলে এটা একটা ভুল সিদ্ধান্ত হবে, তার দেশে ফেরত আসলে তাহলে কি হবে? তাহলে তার যে প্রতিপক্ষ আছেন তারা চেষ্টা করবেন তাকে খুব দ্রুত ফাঁসি দিয়ে দিতে। এবং তখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা মানে পেরিফেরি অন্যান্য সমর্থক গোষ্ঠী আছেন, তারা কি শেখ হাসিনার এই ফাঁসির রায় ঠেকাতে পারবেন? কারণ খুব স্বাভাবিকভাবে যদি কোনো ধরনের আন্তর্জাতিক হিসাব নিকাশ এবং লোকাল হিসাব নিকাশের বাইরে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করেন, তাকে গ্রেফতার করা হবে বিমানবন্দর থেকে, যেভাবে আসবেন তিনি সাথে সাথে তাকে গ্রেফতার করা হবে। এবং যারা ক্ষমতায় আছেন বিএনপি জামাত জোট, তারা চেষ্টা করবেন খুব দ্রুত যাতে মৃত্যুদণ্ডটা কার্যকর করা হয়। সেক্ষেত্রে আওয়ামী লীগের হাতে একমাত্র উপায় হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঠেকানোর, ফাঁসি ঠেকানোর জন্য তাকে রাজপথে এবং অন্যান্য সেক্টরে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি সেটা পারবে কিনা না। 5 আগস্টের পরবর্তী বাস্তবতা, যখন তাদের প্রায় 1.5 থেকে 2 লক্ষ নেতাকর্মী কারাগারের ভিতরে, কত অসংখ্য লোকজন যে পলাতক সেটা তো আমরা হিসাব করতেই পারবো না, সেই অবস্থা তাদের আছে কিনা। নাম্বার 1, আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা এই সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আসন ওয়ারি 300 আসনের সাথে কথা বলছেন এবং প্রায় অধিকাংশ আসনেই তার কথা বলা শেষ। এর মানে হচ্ছে শেখ হাসিনা তৃণমূলে ফেরত যাচ্ছেন এবং তিনি তাদেরকে সিগন্যাল দিচ্ছেন। আমি জানি না এই যে মিটিংগুলো হয় এগুলোতে কি আলাপ আলোচনা হয়, চেষ্টা করলে খুঁজে বের করা যায়, জানা যায়, সেই চেষ্টাটা করি নাই। তাদের আভ্যন্তরীণ এবং সাংগঠনিক ব্যাপার, কিন্তু তাদের এক ধরনের প্রস্তুতির জায়গাটা হচ্ছে সাংগঠনিকভাবে হয়তো তিনি নিচ্ছেন, হয়তো সাংগঠনিক রিস্ট্রাকচার হচ্ছে এবং যারা আওয়ামী লীগের একেবারে তৃণমূলের নিবেদিত লোক তারা হয়তো সেটার সেই প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগের দ্বিতীয় শক্তি হচ্ছে যে তাদের কালচারাল ফোর্স, যেটাকে কালচারাল হেজিমনি বলা হয়, এবং প্রতিপক্ষ এটার বিরুদ্ধে খুবই 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 বেজার বিরক্ত। 5 আগস্টের আগে এই ফোর্সটাকে আসলে প্রতিপক্ষ কাজে লাগাতে পেরেছিল। আমরা জানি যে ব্যাপক টাকা পয়সা দেওয়া হয়েছে, কিন্তু টাকা পয়সার বাইরেও বিভিন্ন অর্গানাইজেশন স্কিল দিয়ে এটাকে তারা রাজপথে নামাতে পেরেছিলেন। এখন এটা আবার আওয়ামী লীগের বিরুদ্ধে সক্রিয় থাকবে কিনা না। আমার ধারণা আওয়ামী লীগের বিরুদ্ধে এই কালচারাল ফোর্সটাকে এখন এই মুহূর্তে খুব একটা সক্রিয় রাখা যাবে না। এর কারণ হচ্ছে ডক্টর ইউনূস এই ফোর্সটাকে যদিও তখন কাজে লাগিয়েছেন, পরবর্তীতে এর বড় আকারে বেইমানি করেছেন। কারণ তারা দেখেছেন যে যেহেতু এই ফোর্সটার পুরো নিয়ন্ত্রণ তারা নিতে পারবেন না এবং বিকল্প ফোর্স তৈরি করতে পারবেন না, সেক্ষেত্রে এটাকে ধ্বংস করে দেওয়াটাই ভালো হবে। শিল্পকলা একাডেমিতে কি যেন সেনানিবাসের মতো একটা মিনি ক্যান্টনমেন্ট তৈরি করে রাখা হয়েছিল। কালচারাল অ্যাক্টিভিটিস একেবারেই সারা বাংলাদেশে নিয়ন্ত্রণ করা হয়েছে। বাউল টাউল শো যারা যেখানে আছেন মফস্বলতে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। এমনকি যাদেরকে নামানো হয়েছিল তাদের মধ্যে ধরেন মামুনুর রশিদের মতো লোক, যেটা আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি, তাকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো হয়েছে, উদীচীর উপরে আক্রমণ হয়েছে, তারপরে উদীচীর দুটো পার্ট অবশ্য, যা একটা হচ্ছে জুলাইপন্থী লালদের পক্ষে আর একটা হচ্ছে নন জুলাইপন্থী বা মৌলবাদের বিরুদ্ধে শক্তি যারা কোনোভাবেই মৌলবাদের সাথে আপোষ করবে না, সেই অংশের উপরে হামলা হয়েছে, ছায়ানটের উপরে হামলা হয়েছে। আমরা দেখেছি এই বঙ্গবন্ধুর সিনেমাটার এখানে অভিনয় করার জন্য একজন নায়িকাকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্ট থেকে কোনো কারণ ছাড়া, যদিও আরেক নায়িকার হাজবেন্ডকে তখন উপদেষ্টা করা হয়েছিল। যাই হোক, সেই কালচারাল ফ্রন্টটা এখন সেইভাবে আর কাজ করবে বলে মনে হয় না। যে আসাদুজ্জামান নূর নিশ্চিত আশা বসেছিলেন যে তিনি গ্রেফতার হবেন না, কারণ তার 14 গোষ্ঠী মিলে এই লাল বিপ্লবে সহায়তা করেছেন, তার সকলে কালচারাল, তার অফিস সহ, মানে তার ব্যবসায়িক পার্টনাররা সহ, তার অফিসে অর্গানাইজিং টিম হয়েছে, কমিটি হয়েছে, টাকা পয়সা ডিস্ট্রিবিউট হয়েছে। সেই আসাদুজ্জামান নূর সাহেবও কিন্তু জেলের ভিতরে এখন কারাগারে মৃত্যুর দিন গুনছেন, একভাবে বলা যেতে পারে। এর মানে হচ্ছে তারা প্রতারিত হয়েছে, তাই না? শুধুমাত্র আমাদের সায়ান আপু ডেইলি, আমি দেখি যে একটা গিটার নিয়ে, আমি ওনাকে খুব পছন্দ করি ভাই, কিন্তু ডেইলি একা করে উনি 1 জুলাইকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করছেন। এটা অনেকটা এর আগে আমার ফিডে কন্টিনিউয়াস আসতো, মামুন লায়লার অশ্লীল কাহিনীগুলো প্রায় দেখতাম আসতো এবং মামুনরে নিয়ে কান্ত। ওইটা যেরকম বিরক্তর উৎপাদন করতেছে, সায়ান আপুর এই বারবার মানে একা বিপ্লব 2 হাতে ঠেকায় রাখার চেষ্টাটা কাছাকাছি লাগছে। যাই হোক, সায়ান আপুকে শুভেচ্ছা, কারণ আমার খুব প্রিয় একজন শিল্পী। সেই প্রসঙ্গে আমরা এখন না যাই। সো সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই ফ্রন্টটা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজে লাগাতে পারবে না, বরঞ্চ এখানে আওয়ামী লীগের একটা ডমিনেন্স আছে, সাংবাদিক সমাজের মধ্যে আছে। এমনকি আপনারা দেখবেন যে যারা খুব বড় লাল ছিলেন জুলাইতে, সেই সাংবাদিকরা এখন কিন্তু ইউনূসের বাটপার ছাড়া কথা বলেন না। তাদের অনেকে ইউনূস সাহেব জেলে টেলে ঢুকিয়ে নিয়ে এসেছে এবং ব্যাপক সংখ্যক লোক সিনিয়র সাংবাদিক মানে আপনারা জানেন, সিনিয়র সাংবাদিক মানে যাদের চাকরি নাই সাংবাদিক। যেমন ধরেন আমি এখন একটা সিনিয়র সাংবাদিক দাবি করতে পারি, যেহেতু আমি সাংবাদিকতা পেশায় ছিলাম এবং এখন সাংবাদিকতা আমার কোনো চাকরি নাই। সো এই স্পোক পার্সনগুলো কিন্তু এখন ইউনূসপন্থীদের হাত থেকে সরে এসে উল্টো দিকে কথা বলছেন। আগেই ভালো ছিলাম এই টোনটা ছলে বলে কৌশলে দেওয়া শুরু করেছেন। সুতরাং এই জায়গাটাও আওয়ামী লীগ একটা বড় অ্যাডভান্টেজ পাবে। প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে কি লড়াই অনিবার্য? সেক্ষেত্রে লড়াই অনিবার্য, এটাকে ঠেকিয়ে রাখার কোনো উপায় নাই। দেশ মোটামুটি একটা গৃহযুদ্ধের দিকে যাবে, কারণ এটা হচ্ছে একেবারেই মরণ কামড় 2 পক্ষের পক্ষ থেকে। দেশ এখন কেন সেই জায়গায় যাবে? কারণ হচ্ছে গত
5 আগস্ট পরবর্তী সময় দেশের ভিতরে যে সহাবস্থান, ন্যূনতম একটা ভদ্র সহাবস্থান ছিল, এই জিনিসটা ধ্বংস হয়ে গেছে। এটা সুকৌশলে ধ্বংস করে দিয়ে একেবারে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আগে কি হতো? আগে ধরেন একটা রেজিম চেঞ্জ হতো, সরকার চেঞ্জ হতো, একটা দলের পর আরেকটা দল আসতো, তাদের বড় যারা আছেন, ধরুন সচিবালয়ের সিনিয়র সচিবরা, সচিব টচিব, এইগুলো পরিবর্তন হতো, আর্মি পুলিশের প্রশাসনের পরিবর্তন হতো, কিন্তু সাধারণ একটা তৃণমূলের লোক যিনি চাকরি করে যাচ্ছেন, তিনি হয়তো কোন একটা রাজনৈতিক দলের সমর্থক, তাকে নিয়ে অনেকটা ওই যে আর্জেন্টিনা ব্রাজিলের মতো হাসাহাসি হতো, কি রে তোমরা হেরে গেছো, এইটা এটা, কিন্তু তার জীবন জীবিকা কখনো ঝুঁকির মুখে পড়তো না। 5 আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের জীবন জীবিকা, বাসস্থান, নিরাপত্তা সবকিছু ঝুঁকির মুখে পড়ে যায়। মানে একেবারে তৃণমূল, একেবারে গ্রামের একটা প্রাইমারি স্কুলের অঙ্কের টিচার, তাকে পর্যন্ত ঘাড়ে ধরে থাপ্পড় দিয়ে বের করে দেওয়া হচ্ছে। সুতরাং এই যে প্রত্যেকটা লোকের জীবন এখন আসলে রাজনৈতিক পট পরিবর্তনের উপর নির্ভর করছে, রাজনীতির পরিবর্তনের উপর নির্ভর করছে, এবং যার কারণে প্রত্যেকটা মানুষের এখন জান দিয়ে লড়ার দুই পক্ষে প্রশ্ন উঠে এসেছে। যে লোক কিছুই ছিল না, যে লোকরা আপনারা জীবনে দেখেন নাই, চিনেন নাই, বুঝেন নাই, সেই লোক এখন দেখবেন বড় বুদ্ধিজীবী, সে দেখবেন একজন বড় অমুক তমুক হাবিজাবি হয়ে বসে আছে। সে কি তার আসন ছাড়তে চাইবে? যারা এক্সপোজ হয়েছে জামাতের পক্ষে, সেটা একেবারে মনে করেন যে লোক দীর্ঘদিন ছদ্মবেশের মধ্যে ছিল, একেবারে তথাকথিত সেকুলার পোশাক টোশাক পরে মাথায় কাপড় না দিয়ে ঘুরতো, সেও দেখা যাচ্ছে যে ডাকসু নির্বাচনের পরে হিজাব টিজাব দিয়ে ঘুরে গেছে, একমাত্র মোনামি ম্যাডাম বাদ, বাট ওনার কথা বাদ। এই যে যারা এক্সপোজ হয়ে গেছে, তারা কি করবে? তাদের তো একটা অস্তিত্বের লড়াই, সুতরাং তারাও মরণ কামড় দিবে। সেই মরণ কামড়ের মধ্য দিয়ে তারা তাদের টিকে থাকতে যাবে, এবং উল্টো দিকে যারা গ্রেফতার আছে, দেশ বাড়ি ছাড়া আছে, ঘর বাড়ি ছাড়া আছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তারাও টের পেয়েছে এখন যে রেজিম চেঞ্জের সাথে তাদের প্রত্যেকের জীবন মান এবং জীবনের নিরাপত্তা একটা বড় ঝুঁকির মুখে পড়ে যায়। সুতরাং তারাও চেষ্টা করবে তাদের মতো করে আওয়ামী লীগের সাপোর্ট দিয়ে অন্তত পক্ষে একটা পলিটিক্যাল গ্যাঞ্জামের মধ্য দিয়ে নিজেদের স্পেস তৈরি করে ফেলার চেষ্টা করবে। শেষ পর্যন্ত কি হবে আমরা জানি। 5 আগস্টের পরে যে থানাগুলো লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো উদ্ধার হয় না। এই অস্ত্রগুলো জুলাইপন্থীদের হাতে আছে। এর মধ্যে আমরা 2-1বার একটু খোঁজ খবর দেখেছিলাম, পাকিস্তান থেকে অস্ত্র আসতেছে। সেই অস্ত্র কতগুলো বৈধ পথে এসেছে, কতগুলো অবৈধ পথে এসেছে আমরা জানি না। আমরা দেখেছি পাকিস্তানে ঘন ঘন জুলাই বিপ্লবের নেতারা যান এবং সেখানে তারা অনেক বেশি আদর আপ্যায়িত হন। পাকিস্তান হাই কমিশনের সাথে দেখা করেন অনেক লোকজন। সুতরাং আমরা ধরেই নিতে পারি আইএসআই অ্যাক্টিভলি এখানে কাজ করবে এবং তারা চেষ্টা করবে শেখ হাসিনার ফিরে এসে নিরাপদে থাকার, পলিটিক্যাল ফিরে আসা তাকে যে কোনো মূল্যে প্রতিহত করতে। উল্টো দিকে হাসিনাপন্থী যে আছেন, অবভিয়াসলি অস্বীকার করার কিছু নেই, ভারত হয়তো চেষ্টা করবে কিছুটা সাহায্য করতে। ভারতের গোয়েন্দা সংস্থা যদি আইএসআই উল্টো দিকে থাকে, এদিকে থাকার চেষ্টা করবে। চায়না এখানে একটা বড় প্লেয়ার হয়ে গেছে, টার্কি একটা বড় প্লেয়ার হয়ে গেছে, বাট এটা একটা বড় আকারের ফাইটে যাচ্ছে। আজকের ভিডিওর শিরোনাম করেছিলাম যে এর মাধ্যমে আওয়ামী লীগের বিলুপ্তির একটা ঝুঁকি আছে কিনা। না, হ্যাঁ, এর মাধ্যমে বিলুপ্তি হওয়ার ঝুঁকি আছে যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসার কথা বলে না আসেন। যদি অন্য কোনো সিচুয়েশন তৈরি হয় সেটা আলাদা, কিন্তু যদি না আসেন, আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা, শেখ হাসিনার বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা বলার সুযোগ তৈরি হবে। এটা স্লোলি আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করবে। আর যদি শেখ হাসিনা ফেরত আসেন এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড বা ফাঁসি যদি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকরা ঠেকাতে না পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে তারা এই দেশে রাজনীতি করতে পারবেন না। সুতরাং তারা খুবই জোরালো চেষ্টা করবেন এবং শেখ হাসিনার রাজনৈতিক ফেরত আসা এবং অবস্থান গ্রহণ করাকে ঠেকানোর জন্য আমরা জানি যারা আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর যে অংশটুকু আছে তারা চেষ্টা করবে, যারা বিগ স্ক্রিনে জুলাই পন্থী হিসেবে নিজেদেরকে দাবি করে সুবিধা পেয়েছেন তারা তাদের মতো করে চেষ্টা করবেন। সাধারণ যারা জুলাইতে ইনভলভ ছিলেন তারা তাদের মতো করে খেলার চেষ্টা করবেন। সবকিছু মিলিয়ে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা যদি ফেরত আসেন, সেটা শুধু আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন অথবা বিলুপ্তির দিকে নিয়ে যাবে না, সারা বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব, রাজনৈতিক ঘটনা এবং অবস্থান কোন দিকে যাবে সেটাও একটা বড় প্রশ্ন হয়ে থাকবে। আপনি সবাই মিলে সেটা আগামীতে দেখতে থাকবেন। জুলাই জঙ্গি উত্থান আমাদের বাংলাদেশ রাষ্ট্রের শত্রুকে চিহ্নিত করতে সক্ষম করেছে। মোটা দাগে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু কারা? এক হলো 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে যারা আত্মসমর্পণ করেছিল, সেই 16 ডিসেম্বর রাজাকার, আল বদর, আল শামস নামক নানান সন্ত্রাসী, জঙ্গি, মৌলবাদী গোষ্ঠী
এটা বাংলাদেশের একটা শত্রু। আরেকটা শত্রু হলো ঠিক তাদের বিপরীত পাকিস্তানি সেকুলার। এটা নিয়ে অনেক কথা বলেছি। সংক্ষেপে পাকিস্তানি সেকুলার হলো তারা যারা সেকুলার এবং নাস্তিক, কিন্তু স্বপ্নে পাকিস্তান দেখে, যারা ভারত ভাগের সময় পাকিস্তান নামক একটা স্বপ্নের রাষ্ট্রে বসবাস করতে চেয়েছিল। পরবর্তীতে 1971 সালে সেই রাষ্ট্রটা ভেঙে দেওয়ার ফলে তারা আসলে মানসিকভাবে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত হয়েছে এই বাংলাদেশে। তাদের সেই পাকিস্তান উদ্ধার করার যে স্পৃহা বা স্বপ্ন বা মনের দৃঢ়তা বা তাদের সেই আকাঙ্ক্ষার গভীরতা এতটাই বেশি যে তারা হাত মিলিয়েছে এই জঙ্গি গোষ্ঠীর সাথে। যদিও একটা জঙ্গি গোষ্ঠীর জন্য আদর্শ পরিবেশে এই জঙ্গি গোষ্ঠী আবার এই সেকুলার গুলার, যেহেতু এরা বেশিরভাগ নাস্তিক, এদের গর্দান কেটে ফেলবে। তাহলে বোঝেন, এই যে একটা স্বপ্নের দেশ, ইসলামিক কৃষ্টি কালচারের দেশে বসবাস করার, অবাঙ্গালি দেশে বসবাস করার, এদের যে গভীরতা, এদের চাওয়া পাওয়ার যে গভীরতা, এটা তাদের মৃত্যু ভয়, মৃত্যু পরোয়া, মৃত্যুর আশঙ্কা, এগুলোর চেয়ে অনেক গভীর। এটার একটা বাস্তবিক উদাহরণ আমরা দেখেছি যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক নামে এক ব্যক্তি, তার পাকিস্তান উদ্ধারের স্বপ্ন এতটাই গভীর যে তার ছেলেকে যখন জঙ্গিরা মেরে ফেলে, সে কিন্তু জঙ্গিদের ক্ষমা করে দিয়েছিল, কোনো রাগঢাক তার ছিল না। এই পাকিস্তানি সেকুলারদের মনোবেদনা আমরা বুঝি, আমাদের বুঝতে হবে, সবাই বুঝি না, কিন্তু তারা এবং জঙ্গি গোষ্ঠী হলো আমাদের বাংলাদেশের অসাম্প্রদায়িক, আধুনিক, গণতান্ত্রিক, সমৃদ্ধ, ইতিবাচক বাংলাদেশ গঠনের পথে কাঁটা। এই যে দুটো কাঁটা, এদেরকে আমরা সুস্পষ্টভাবে চিহ্নিত করতে পেরেছি এবং তারা 2024-এ একত্রিত হয়ে আমরা যেসব কথা এখন বলছি এই কথাগুলোকে প্রমাণ করেছে। আমরা শুধু এখন একটা ধারাভাষ্য দিচ্ছি। হ্যাঁ, এখানে আপনার আওয়ামী লীগের সরকারের পতনের অনেক কল্পকাহিনী এবং বাস্তব কিছুও বলে যে এই সরকারের ভুল ত্রুটি ছিল, এই ছিল, সেই ছিল, অপরাধ ছিল। ধরলাম সবই ছিল, সব সত্য। এই জুলাই জঙ্গি উত্থানকারীদের পক্ষে যারা কথা বলে, সব, এমনকি সব যদি সত্য হয় ওরা যেসব কথা বলে, তাও 24-এ বাংলাদেশ রাষ্ট্রের উপর যে আঘাত এসেছে এবং বাংলাদেশ রাষ্ট্রের যে ধ্বংস সাধন করা হয়েছে, যে ক্ষতির মুখে বাংলাদেশকে ফেলে দেওয়া হয়েছে, সেই অপরাধগুলো আওয়ামী লীগ সরকারের হাজার দোষ গুণ আপনি যতই খুঁজে বের করেন, এই সব দোষ গুণ যদি আরো 10 কোটি গুণ, 50 কোটি গুণ আপনি যত শূন্য বাড়িয়ে দিন, বেশি হয়, তার কোনোটাই কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশের উপর এই ধরনের তাণ্ডব চালানো কোনো অধিকার তারা রাখে না, কোনো অধিকার কিন্তু তারা রাখে না। এবং পুরো জিনিসটা ছিল ষড়যন্ত্রমূলক। আমি এর আগে আপনাদের বলেছি যে কোনো একটা বাংলাদেশেই আপনি একটা গণ অভ্যুত্থান দেখেন, তার চরিত্র, তার উদ্দেশ্য কি রকম ছিল, সেটা যদি আপনি 2024-এর জঙ্গি উত্থানের সাথে মেলান, তাহলে আপনি কোনো ধরনের আপনি মিল খুঁজে পাবেন না। যেমন আমাদের 1990 সালের যে গণ অভ্যুত্থান ছিল, সেটার আকাঙ্ক্ষা ছিল নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা ঠিক অভ্যুত্থানের পরপর যেটার চেষ্টা করা হয়েছিল, হয় নাই বিভিন্ন কারণে, সেগুলো এখানে ব্যাখ্যা করে অনেক কথা বলতে চাই না। কিন্তু দেখেন 2024-এ যেই কথা বলে তারা জঙ্গি উত্থান ঘটিয়েছিল যে সরকারি চাকরিতে তারা কোটা রহিত করবে এবং দেশে নির্বাচন দিবে, তারা কিন্তু কোনোটাই করেনি, তারা নির্বাচন দেয় নাই। সেই নির্বাচন যেটাকে বলে সেটা তারা বোঝেও না আসলে জঙ্গিদের কাছ থেকে এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে তো আমাদের নির্বাচনের ছবক আসলে নিতে হবে না। তারা তো ইনহেরেন্টলি একটা বিভিন্ন অগণতান্ত্রিক শক্তির সমাহার, যেখানে নির্বাচন করা শুধুই চাতুর্যের মাধ্যমে ধর্মীয় জঙ্গিবাদ ছড়িয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা, এবং সেইটা কত বিপদ হতে পারে এটা কিন্তু হামাস দেখিয়ে দিয়েছে প্যালেস্টাইনে। এখন তারা এটা করতে পেরেছিল কারণ আমাদের মধ্যে সচেতনতা ছিল না, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির মধ্যে কোনো সচেতনতা ছিল না। তাদের পক্ষে যুক্তি আছে, কিন্তু সেই যুক্তি তারা মুখে প্রকাশ করতে পারতো না। ফলে স্বাধীনতা বিরোধীরা বছরের পর বছর মুক্তিযুদ্ধের চেতনাকে চেতনাবাজি, গালি গালাজ দিয়ে আমাদেরকে লজ্জিত করেছে। কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর
তাদের কিন্তু এই সুযোগগুলা অত্যন্ত সীমিত হয়ে এসছে। আপনি দেখেন তাদের মধ্যে একমাত্র পিনাকি ছাড়া এখন কিন্তু কারো তেমন বক্তব্যের তেমন কোনো আর প্রসার নাই, কোনোটাই নেই। কারণ হলো ওদের যা চূড়ান্ত চাওয়া সেটা তো অর্জন হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে শান্তি আসে নাই। কেন আসে নাই সেটাও আমি অন্য বক্তব্যে বলেছি, যে পাকিস্তানি সেকুলারদের এটা একটা অনন্ত নরক চক্র, কোনো কিছুই তাদেরকে খুশি মানে তাদের সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন যেহেতু অবাস্তব, সে স্বপ্নটা যে আরেকটা পাকিস্তান কায়েম করা, একটা ইসলাম ভিত্তিক মুসলিম রাষ্ট্র কায়েম করা, এইটা বাংলাদেশে অবাস্তব কল্পনা। ফলে এরা যতই আপনার জঙ্গি উত্থান করে সাফল্য পাক, এদের কাছে কিন্তু ওদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা যেহেতু বাস্তবায়িত হয় না, ওরা কিন্তু একটা জঙ্গি উত্থান করে এখনই কিন্তু জঙ্গি উত্থানের আবার ডাক দিচ্ছে। বিশেষ করে ফরহাদ মজারদের কণ্ঠে কিন্তু আপনি ফরহাদ মজারের কণ্ঠে অন্তত একটা ব্যক্তিকে পর্যবেক্ষণ করেন, দেখবেন যে সেই হতাশার সুর আপনি দেখতে পাবেন। তাহলে পুরো প্রক্রিয়াটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছেন যে আওয়ামী লীগ একটা প্রাকৃতিক বিশুদ্ধিকরণের মধ্য দিয়ে যাচ্ছে, এই প্রাকৃতিক বিশুদ্ধিকরণটা আমাদের জন্য অতি জরুরি ছিল। বাস্তব অবস্থায় এবং বছরের পর বছর রাজনৈতিক ক্ষমতায় থাকার ফলে তো এই প্রাকৃতিক বিশুদ্ধিকরণ অসম্ভব হয়ে গিয়েছিল। 2024-এ আমরা অনেকে অনেক হারিয়েছি, আমাদের আপনজনকে মেরে ফেলা হয়েছে, রাস্তায় পিটিয়ে আমাদের রাজনীতি বন্ধ করে দেয়া হয়েছে, তারপরে সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। কিন্তু আমাদের যে মূল প্রয়োজনটা ছিল, যেটা আমরা রাষ্ট্র ক্ষমতা হাতে থাকার কারণে কিংবা তারও আগে আমাদের অসচেতনতার কারণে আমরা কিন্তু সেটা নিজেরা বুঝতে পারিনি, যে আমাদের শত্রু কারা, তাদেরকে কিভাবে বিনাশ করতে হবে। আমরা কিন্তু 1975 সালে সেটা বুঝতে পারিনি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর এই শত্রুগুলোকে চিহ্নিত করা কিন্তু সম্ভব ছিল না। কেন ছিল না জানেন? তারা সমাজের কিন্তু কোনো আমূল পরিবর্তন ততক্ষণ করতে পারে নাই। 1975 সালে ঠিক আমাদের যে মুক্তিযুদ্ধের যে সংগ্রাম ছিল, মুক্তিযুদ্ধের জন্য এবং স্বাধীনতার জন্য, সেই ধারাটা অব্যাহত ছিল এবং 3.5 বছরও তারা এই স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশটাকে আমূল পরিবর্তন ঘটাতে পারেনি। ফলে 1975 সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরও কিন্তু আমরা শত্রু চিহ্নিত করতে পারিনি, কারণ এবং করার মতো যথেষ্ট উপাদান সমাজে ছিল না। 2024-এ এসে কিন্তু ভিন্ন। 2024-এ দেখেন বাংলাদেশের পোশাক বদলে গেছে, বাংলাদেশের চেহারা বদলে গেছে, বাংলাদেশের মানুষের ব্যাপক সংখ্যক মানুষ মগজ ধোলাইকৃত, তাদের সব বদলে ফেলা হয়েছে। যেটা সবচেয়ে বেশি প্রমাণ আমরা চিহ্ন দেখি পুরুষ এবং নারীর পোশাকে, এতটাই আমূল পরিবর্তন করে ফেলেছিল। ফলে 24-এ ওদের উত্থানটা যেমন অনেক বড় ছিল, সাফল্য ছিল ওদের পক্ষ থেকে, আমাদেরও তেমন সচেতনভাবে এদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। ফলে যেটা হয়ে গেল, শত্রু চিহ্নিত হলো। আর আমাদের তরফ থেকে মুক্তিযুদ্ধের পক্ষে যেহেতু ইতিহাস সভ্যতা দুটো আছে, আমাদের অল্প কিছু চেষ্টা, সচেতনতা, এগুলো আমরা জারি রাখলে কিন্তু আমরা এই পাকিস্তানি সেকুলার এবং মুসলিম মৌলবাদ, যে দুটো আমাদের মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামের শত্রু, তাদের আমরা পরাজিত করতে পারব। এখন কথা হলো, আওয়ামী লীগের হাতে রাষ্ট্র ক্ষমতা কিভাবে আসবে? আওয়ামী লীগের হাতে রাষ্ট্র ক্ষমতা তো দেখেন, আমরা যেটা ভাবতাম যে হয়তো অনেক বছর পরে আসবে জঙ্গি উত্থানের পর, সেটা এখন আমরা দেখছি না যে কত দ্রুত চলে আসছে। এর কারণ হলো আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তিটা, ইতিহাস এবং সভ্যতা তাদের পক্ষে না থাকাতে তারা মানুষের নিত্য প্রয়োজনীয় এবং নিত্যদিনের সমস্যাগুলি তারা মিটাতে পারে না, কোনোভাবেই তারা এটা মেটাতে পারে না। আমরা বিএনপির দীর্ঘ শাসনে আমরা দেখেছি, 1991 থেকে 96-তে দেখেছি, 2001 থেকে 6 দেখেছি, এবং এখন দেখা শুরু হয়ে গেছে আমাদের। মাঝখানে তো ইউনূস এসে লুটপাট করে চলে গেল, বিদেশি নাগরিক হিসাবে এক ঝাঁক দস্যু আসলো, লুটপাট করলো, লুটপাট করে চলে গেল তারেক রহমান সাহেবের হাতে ক্ষমতা দিয়ে। এখন দেখেন বাংলাদেশের চট্টগ্রামে বন্যার অবস্থা দেখেন। গত বছর ফেনী এবং বিভিন্ন অঞ্চলে বন্যা দেখেছেন, গত বছর না, যে বছর জঙ্গি উত্থান হয়েছিল 2024 সালে। আবার হামে শিশু মৃত্যু দেখেন। প্রতিটা জিনিস জননেত্রী শেখ হাসিনা যদি এই দেশের হাল ধরে রাখতেন, তিনি যদি দেশের সরকার চালাতেন, কিভাবে এগুলো মোকাবেলা হতো। আর এখন কিভাবে মোকাবেলা হচ্ছে আমরা পত্রিকায় দেখি, তারেক রহমান সাহেব একটা প্রধানমন্ত্রী, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একটা কম্পিউটারের সামনে বসে আছেন যে তিনি বন্যা ব্যবস্থা ঠিক করছেন বিভিন্ন জায়গায় নির্দেশনা দিয়ে। আপনি মাঠে গিয়ে দেখেন মানুষ কিন্তু গলা পানিতে ডুবছে চট্টগ্রাম শহরের মধ্যে। চিন্তা করেন, কোভিডের মতো এত বড় একটা মহামারী
বাদ দেন সেটা, তার 10 ভাগের একটা কোনো বড় বিপদ হলে এই যে তারেক রহমানের সরকার, তারা কি দিশা পাবে, কোনো দিশা খুঁজে পাবে? আপনাদের কি মনে হয় সে কনফিডেন্স আপনাদের আছে? আমি বাংলাদেশের সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি। হতে পারে বিএনপির যারা একনিষ্ঠ কর্মী, যারা বর্তমানে আর্থিক সুবিধা পাচ্ছে, চাকরি পাচ্ছে, তারা সেটা ভাবতে পারে, কিন্তু সাধারণ মানুষের কি সে আত্মবিশ্বাস আছে বর্তমানে যে বিএনপি সরকার আছে? নাই তো। এইভাবে আপনি যদি প্রতিটা জিনিস খুঁটে খুঁটে দেখেন, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেই অর্থনীতি পুনরুদ্ধারের কোনো রাস্তা তারেক রহমানের জানা নাই। আর ইউনূসের তো এসব নিয়ে চিন্তাই ছিল না। প্রজন্ম ধ্বংস করে দেওয়া হয়েছে, তরুণ প্রজন্ম নষ্ট করে দেওয়া হয়েছে, কৃষ্টি কালচার সব নষ্ট করে দেওয়া হয়েছে, এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন কিন্তু ইউনূস নিজেই হাত দিয়ে ভেঙে ফেলেছে। এই যে এতটা অনাচার মানুষের উপর চললো, কিন্তু মানুষ বিনিময়ে কি কিছু পাচ্ছে? তার কি নিত্যদিনের সমস্যার সমাধান হচ্ছে? তার পেটের ক্ষুধা যে দীর্ঘতর হচ্ছে, তার বিপরীতে সরকার কি কোনো আশা দেখাতে পারছে? তার যে রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলা মেরামতের কোনো উদ্যোগ কি তারেক রহমান নিতে পারবেন তার এত বড় ঘাটতি বাজেটে এবং বিদেশ নির্ভর এত বাজেটে, যেখানে আমরা দেখলাম যে তিনি বিদেশে গিয়ে থেকে এখনো কোনো টাকা আনতে পারেননি। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, সেগুলোকেও আমরা কোনো কিছু ধার দেনা দিতে আমরা দেখছি না। বিদেশি বিনিয়োগ তো হবেই না। আমি আবার বলছি সবাইকে, যতদিন আপনার এই জঙ্গি ফুয়াদ, একটা জঙ্গি, আর কিচ্ছু লাগবে না, একটা জঙ্গি যতদিন ঢাকা শহরে আপনার বাধাহীন ভাবে ঘুরে বেড়াবে এবং মাহমুদুর রহমানের মতো জঙ্গি সেখানে নেতৃত্ব করবে, ততদিন এই বাংলাদেশে কোনো ধরনের বিদেশি বিনিয়োগ আসবে না, তারা ব্যবসা বাণিজ্য করতে আসবে না। যদি কেউ আসে, বুঝবেন যে সে শোষণ করতে এসছে, সে সৎভাবে ব্যবসা করে বাংলাদেশের উপকার এবং নিজের উপকার করতে আসে না। কেউ হয়তো গ্যাসের কূপ খনন করতে আসবে। এগুলো সব হলো যে স্বল্প মেয়াদী বাণিজ্য করা, কিন্তু দীর্ঘমেয়াদে যেসব উপকার হয়, যে ধরনের বিনিয়োগ হলে, সেই ধরনের কোনো বিনিয়োগ এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে আসবে না। তাহলে এই যে এত অঘটন মানুষের জীবনে ঘটে যাচ্ছে, তাদের যে জীবন এত নিচের দিকে চলে যাচ্ছে, আপনার কি মনে হয় এসবের কোনো প্রতিক্রিয়া মানুষ দেখাবে না? অতি দ্রুত মানুষ প্রতিক্রিয়া দেখাবে। আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হলো জমিদার প্রথাটা চলে গেছে। ফলে বাংলাদেশের মানুষ কিন্তু পাকিস্তান স্টাইলের সরকার বা নিয়ন্ত্রণ মেনে নেয় না, মেনে নেবে না। তারা যতই মগজ ধোলাইকৃত হোক না কেন, তারা কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করবে না। তারা দেখেছে তাদের নিকট অতীতে, তাদের স্মৃতিতে জাজ্জল্যমান যে বাংলাদেশের মানুষকে ক্ষুধা থেকে মুক্তি কে দিতে পারে, অর্থনৈতিক উন্নয়ন কে করতে পারে, বাংলাদেশে শান্তি কে দিতে পারে, আইন শৃঙ্খলা কে রক্ষা করতে পারে, এগুলা সব পারে একমাত্র আওয়ামী লীগ এবং তার নেতা জননেত্রী শেখ হাসিনা। এই জিনিসগুলো আমি অন্তত যে আশা করেছিলাম যে প্রতিদিন ধরেন এক্স হবে, সেই অনুভবগুলা মানুষের 5 টাইমস হচ্ছে। এটা আমাদের জন্য সুখবর না। তারপরে আছে জটিল ভূ রাজনীতি, যেখানে তারেক রহমান অনেক বেশি অদক্ষ, এবং যেহেতু মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিগুলোর ইনহেরেন্টলি জন্মগতভাবে একটা অযৌক্তিক শক্তি, অযৌক্তিক আইডিওলজি, ফলে এটা কোনোভাবেই আপনার টিকবে না। ভূ রাজনীতিতে তাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা আছে। আমাদের ব্যর্থতা হলো যে আমরা প্রায়োগিক ব্যর্থতা, ওদের ব্যর্থতাটা হলো যে ওদের প্রয়োগ করার কোনো ক্ষমতাই নেই, অর্থাৎ প্রয়োগ করার কোনো ধরনের আপনার যুক্তি নাই ওদের পক্ষে। জটিল কথা বলছি, শুধু শুনে রাখুন। কিন্তু সব মিলে হলো যে পুরো জিনিসটা কিন্তু আপনি যদি মানুষের, সাধারণ মানুষের জীবন মানের যে ক্ষতি হয়েছে, জীবনের যে ক্ষতি হয়েছে, তাদের ভবিষ্যতের যে ক্ষতি হয়েছে, শুধু যদি আপনি সেই পার্সপেক্টিভে দেখেন, তাহলেও কিন্তু বুঝতে হবে যে আওয়ামী লীগকে মানুষ এখন কোন চোখে দেখবে আগামী দিনে, 2 দিন পরে, 2 সপ্তাহ পরে, 2 বছরের মধ্যে। এগুলা কিন্তু আমাদের জন্য সুখবর। আর 24-এর জঙ্গি উত্থানকালে আমরা যেহেতু আমাদের প্রধান শত্রু চিহ্নিত করতে পেরেছি, আবার রাষ্ট্র ক্ষমতা হাতে পেলে আমরা কিন্তু এই 2 শত্রু শ্রেণীকে আমরা নির্বিষ করে দিতে পারবো, এবং আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল যে একটা স্বাধীন, সমৃদ্ধ, সার্বভৌম, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠিত হবে, যেখানে সকল মানুষ সম্প্রীতির সাথে বসবাস করবে, সেই কাজটা আমরা এবার শুরু করতে পারবো, যেটা আমরা অতীতে আমাদের ভুলের জন্য এবং এই ধরনের বড় বিপর্যয় না হওয়ার জন্য আমাদের মধ্যে সচেতনতা না আসাতে আমরা করতে পারিনি। আমরা মানুষকে সমৃদ্ধি দিয়েছি, এবার কিন্তু পুরো আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, মূল্যবোধ, চেতনা সবগুলা বাস্তবায়ন করার আমরা একটা মোক্ষম সুযোগ পেয়ে গেছি। এই সুযোগটা আগামীকাল, পরের দিন, এইভাবে প্রতিদিন আমাদের হাতের মুঠোয় চলে আসছে, এবং এটাই কিন্তু আমাদের বাংলাদেশের জন্য, বাঙালি জাতির জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের মুক্তিযুদ্ধের জন্য
এমনকি মানব সভ্যতার জন্য সবকিছুর ফেভারে আমাদের জন্য দারুণ সুখবর। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে শিরোনাম করেছে যে 1 ডজন অশনির সংকেত ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এখন এটাকে আপনি আসলে ধেয়ে আসা বলতে না বলে আপনি একথা বলতে পারেন যে অশনির সংকেতগুলো আসলে ধেয়ে আসছে না, ঢুকে গেছে এবং চারিদিক থেকে এটি অনেক কিছুকে গ্রাস করে ফেলেছে। কিছু অশনির সংকেত প্রাকৃতিক, কিছু অশনির সংকেত বৈশ্বিক, কিছু অশনির সংকেত মানব সৃষ্ট। কিন্তু ঘটনা যাই হোক না কেন, আমরা এর একটা রাধা চক্রের মধ্যে পড়ে গিয়েছি। আমি একটা একটা করে বলবো, কিন্তু তার আগে একটা জিনিস বলে নিই যে বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ কর্নেল ওলিয়াই এখন জামাতের সাথে তার খুব ভালো সম্পর্ক। আর আপনারা জানেন যে জামাতের সাথে বিএনপির চমৎকার একটি সম্পর্ক। 2001 সনে জামাত এবং বিএনপির যে সরকার ছিল, সেই সরকারে জামাত এবং বিএনপির মধ্যে যে রসায়ন ছিল, সম্পর্ক ছিল, সেটি ছিল একটা অ্যাঙ্গেলের। আর এই মুহূর্তে জামাত এবং বিএনপির যে সম্পর্কটি, এটি অনেকটা মারেফতি কায়দার। উপরে একরকম, ভিতরে একরকম, সামনে একরকম, পেছনে একরকম, ডানে একরকম, বামে আরেক রকম। কিন্তু ঘটনা যাই হোক, তাদের মধ্যে কোনো অবস্থাতেই সম্পর্ক খারাপ নেই। সেই জামাতের সমাবেশে দাঁড়িয়ে যখন কর্নেল ওলি বলেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে আপনি ঢাকার বাইরে রাত কাটাবেন না, আপনার বাবাকে আমি নিষেধ করেছিলাম, তিনি শুনেননি, আপনার বাবাকে হত্যা করার জন্য আততায়ীরা যেভাবে ফাঁদ পেতে রেখেছিল, আপনার জন্য আলটিমেটলি সেই ফাঁদগুলো পাতা হয়ে গেছে, ফলে ডোন্ট মুভ। প্রথমত আপনি যদি এই কথাগুলো বিশ্বাস করেন তাতেও আপনার সর্বনাশ, আর যদি অবিশ্বাস করেন তাতেও সর্বনাশ। এই কথা শুনলেও আপনার ভয় লাগবে, না শুনলেও আপনার মন খারাপ হবে। এবং তার কিছু উদাহরণ আপনি দেখতে পাবেন যে যখন কেউ ক্ষমতায় আসে, এনি বডি, বিশেষ করে প্রধানমন্ত্রী হন, মন্ত্রী হন, সকলের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ত সৌন্দর্য ফুটে ওঠে। আপনি যদি 1989 সনে বেগম জিয়ার চেহারা দেখেন আর 91 সালের প্রধানমন্ত্রী হওয়ার পরে তার ছবিগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে ওখানে স্বতঃস্ফূর্ত কতগুলো জৌলুস তার মধ্যে ছিল। আবার ক্ষমতা আরোহণ করার আগে শেখ হাসিনার যে চেহারা ছিল, 96 সনে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, আবার 2009 সনে তিনি যখন হলেন, আপনি ছবিগুলো দেখেন, সেখানে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। মানে ক্ষমতা তার হাতে, তার নিয়ন্ত্রণে সব কিছু চলছে, তিনি দেশকে নিয়ে স্বপ্ন দেখছেন। এই জিনিসগুলো যিনি সরকার প্রধান হবেন তার ব্যক্তিত্বে, আচার আচরণে ফুটে ওঠে। এখন আপনি দেখুন তো তারেক রহমান সাহেবের দিকে তাকিয়ে, যে তাকে দেখে তার হাসি, তার কথা, সব কিছুর মধ্যে একটা সুদূর প্রসারী রাষ্ট্রনায়ক, সরকার প্রধানের যে সচরাচর যা হয়, তার মার যেটা হয়েছে, তার বাবার যেটা হয়েছে, অন্যান্য যারা হয়েছে, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা প্রাকৃতিক যে বৈশিষ্ট্য ফুটে উঠেছিল, সেই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে কিনা আমি অন্তত দেখিনি। তিনি যখন হাসেন, আমার কাছে মনে হয় তার হাসির পেছনে একটা চিন্তা থাকে, একটা ক্লান্তি থাকে, একটা ভয় আছে, একটা আতঙ্ক আছে, দ্বিধা আছে, সংকোচ আছে। তিনি যখন কোনো কথা শুনেন, কারোর সাথে কথা বলেন, সেই কথাবার্তাগুলোর মধ্যে ঠিক যে ধরনের একটা কনফিডেন্স লেভেল আছে, সেটি আমার দৃষ্টিতে পড়েনি। অন্যদিকে তার যারা প্রতিপক্ষ কিংবা তার যারা কাছাকাছি যাচ্ছেন, তারা তার সম্পর্কে কি চিন্তা করছেন, কি ভাবনা করছেন, সেটা কেউ না বললেও সবার আগে প্রধানমন্ত্রী কিন্তু সেটি বুঝতে পারেন। তো এই হলো প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে। এটার দ্বিতীয় ধাপে আসেন মন্ত্রিপরিষদ। আপনি দেখুন তো, একজন মন্ত্রী, মানে
হয়তো 2-3 জন মন্ত্রী খুব দৌড়দৌড়ি করছেন, শালম সাহেব দৌড়দৌড়ি করছেন, স্বাস্থ্যমন্ত্রী দৌড়দৌড়ি করছেন, তারপর শিক্ষামন্ত্রী দৌড়দৌড়ি করছেন, এই তো। এই 3 জন মন্ত্রী ব্যতিরেকে বাকি যারা মন্ত্রী আছেন সবার মুখে হাসি নেই, এবং এই 3 জনের মুখেও কিন্তু কোনো হাসি নেই, এবং 3জনই নানা কারণে দৌড়দৌড়ি করার কারণে বিতর্কিত, সমালোচিত এবং নিন্দিত একই কারণে, এবং বহু মানুষের যাকে বলা হয় ঈর্ষার তারা শিকার হয়ে পড়েছেন। আর অন্যান্য যারা এমনি এমনি মন্ত্রী হয়েছেন, তো এর মধ্যে ধরেন বিএনপির মধ্যে যারা হয়েছেন, কারোর মধ্যেই একটা সুদূর প্রসারী যে প্ল্যান, পরিকল্পনা, ওটা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে জাস্ট অল্প একটা সময়ের জন্য, বা কিভাবে যেন এলাম, কি হবে, ইত্যাদি বিষয়গুলো তাদেরকে প্রতিটা মুহূর্তে তাড়িত করে। এর বাইরে ধরুন আওয়ামী লীগ জমানাতে জি.এম. কাদের মন্ত্রী হয়েছিলেন জাতীয় পার্টি থেকে, আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন, মুজিবুল হক চুন্নু সাহেব ছিলেন, জাতীয় পার্টি যারা মন্ত্রী হয়েছিলেন, মশিউর রহমান রাঙা ছিলেন। আপনি দেখুন তাদের সবাইকে কিন্তু মন্ত্রীর মতো মনে হতো, জাস্ট লাইক মিনিস্টার। তাদের এত ক্ষমতা ছিল যে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী, তারপরে বড় বড় এমপি, তারাও কিন্তু এই সকল মন্ত্রীদের কাছে যেতেন, কাজের জন্য যেতেন এবং তাদেরকে তোষণ করতেন। দ্যাট ওয়াজ এ রিয়ালিটি। ইভেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব যখন মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীর মতোই তিনি কিন্তু ক্ষমতা পালন করেছেন, ক্ষমতা দেখিয়েছেন। কিন্তু আপনি এখন যদি দেখেন জুনায়েদ সাকির দিকে তাকান, তারপর নুরুল হক নুরুর দিকে তাকান, ববি হাজ্জাজের দিকে তাকান, এরপর বাইরে থেকে যে তথ্য উপদেষ্টা নেওয়া হয়েছে ডক্টর জাহেদ, এদের দিকে তাকান, আর এদের বুকের উপর যদি একটা স্টেথিস্কোপ, মানে ডাক্তারি যে স্টেথিস্কোপ বা যে কোনো একটা মাইক যদি বুকের কাছে ধরেন এবং তাদের বুকের যে ধুক ধুক শব্দ, এটাকে যদি শব্দে রূপান্তরিত করা হয় এবং আপনাদেরকে শোনানো হয়, সারা বাংলাদেশে হাসির রোল পড়ে যাবে। এর চেয়ে বড় মানে আর কমিক আর কমেডি হবে না একদিকে। অন্যদিকে আবার তাদের কথাবার্তা শুনলে আপনারা না কেঁদে পারবেন না। তাহলে বোঝার চেষ্টা করেন কী অবস্থা আছে। একইভাবে অন্য অন্য যারা মন্ত্রী আছেন দলের মধ্যে, তাদের অবস্থা যে ভালো আপনি বলতে পারবেন না, কোনো অবস্থাতে বলতে পারবেন না। তো এই যে ঘটনাগুলো ঘটে, এগুলো মানব সৃষ্ট পরিবেশ পরিস্থিতি, তার সঙ্গে সঙ্গে এখানে একটা প্রাকৃতিক। যখন প্রকৃতি আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তখন এভাবে অনেক সমস্যা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আচ্ছা, গেল। এখন মন্ত্রী, মিনিস্টার, কর্নেল এদেরকে বাদ দিয়ে আপনি অর্থনীতির ক্ষেত্রে যান, যেটি এই সরকারের জন্য সবচেয়ে বড় সমস্যা। টাকা ছাড়া রাষ্ট্র চলে না। টাকার সমস্যাটা 1 মাস, 2 মাস, 3 মাসের বেশি আসলে ঢেকে রাখা যায় না। আর আমাদের এই সমাজে এখন এই মুহূর্তে টাকা, সরকারের যে টাকা, এটা আরোহণ করার 99.99% উৎস হলো লোকাল। মানে আমরা ট্যাক্স দেব, আমরা আয় করব, সরকারকে দেব, সরকার সেটা দিয়ে চলবে। সরকারের কোনো আলাদা, মানে আমেরিকার মতো আলাদা কোনো উৎস নেই, তার ট্রেড অ্যান্ড কমার্স নেই, তার এমন কোনো প্রোডাক্ট নেই যেটা দেশের বাইরে সে সেল করে নিতে পারে, তার এরকম কোনো সফট পাওয়ার নাই, প্রযুক্তি নাই, তার এমন কোনো মেশিনারিজ নেই ইউরোপ আমেরিকার মতো যে মেশিনারিজের কারণে হু 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 করে বাংলাদেশে টাকা আসবে। শুধুমাত্র আমেরিকা কিংবা সুইজারল্যান্ড, মোনাকো, সাইপ্রাস, সিঙ্গাপুর, এই সকল দেশ পর্যটন নয়, মানে তাদের ইকোনমিক সিস্টেমটাকে এমনভাবে করে রেখেছে যে সারা পৃথিবীতে যে সকল দেশে ধনীরা জন্ম নেয়, তারা সবার আগে সকল দেশে বিনিয়োগ করে, এটা বাড়ি করে, এটা গাড়ি করে, এবং এই সকল দেশে বেড়াতে যায়। আপনি শ্রীলঙ্কার মতো একটা দেশ শুধুমাত্র টিকে আছে, এবং এই যে রিভাইভ করলো একটা মাত্র সেক্টর দিয়ে, সেটা হলো পর্যটন সেক্টর। যে রাষ্ট্রটি পরিপূর্ণভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল, সেই রাষ্ট্রটি এখন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেল। অ্যাভারেজে তাদের এখন $6,000 পার ক্যাপিটা ইনকাম, এবং গত 2 বছরের মধ্যে তারা একেবারে পুরো ইউটার্ন নিয়েছে। শুধুমাত্র তাদের একটা খাত আছে, পর্যটন খাত। তাদের দ্বিতীয় খাত রেমিটেন্স, কিন্তু সেটা বাংলাদেশের মতো পর্যায়ে না। এই পর্যটন খাতে তারা উঠে গেল। এখন আমরা উঠবো কী দিয়ে বলেন? আমাদের যে রেমিটেন্স খাতটা আছে, সেই রেমিটেন্স খাতটি প্রতি মাসে টাকা আসছে
ধনীদের এই টাকাটা ধনীরা ব্যয় করছে বিলাসিতায়। এই ফরেন রেমিটেন্সটা যারা বিদেশে গেছে তাদের আত্মীয় স্বজন খেয়ে দিয়ে ঋণ পরিশোধ করতে করতে 10 বছর 15 বছর 20 বছর বিদেশে থেকে লোকটা যখন আসছে, বাড়িতে হয়তো একটা টিনের ঘর আছে, একটা বিল্ডিং হয়েছে, এতটুকু পর্যন্ত আবার তাকে সবকিছু বিক্রি করে বিদেশে যেতে হচ্ছে। মানে ধরুন মালয়েশিয়াতে গেল, মালয়েশিয়াতে গেলে এখন 5 থেকে 6 লাখ 7 লাখ টাকা লাগে। এই 7 লাখ টাকা সে খরচ করলো, খরচ করে সে গেল। এখন এটা যে পরিবারের লোকজন মালয়েশিয়াতে যায়, সে জমি বিক্রি করে, শেষ সম্বল বিক্রি করে, অথবা মহাজনের কাছ থেকে ঋণ আনে। আনার পরে এখন মালয়েশিয়াতে একটা ছেলে বা যে কোনো একটা কর্মী যদি যায়, সাকুল্যে সে এখন 30,000 থেকে 40,000 টাকা 50,000 টাকা আয় করতে পারে, নট মোর দ্যান দ্যাট। খাওয়া খরচ বাদ দিয়ে যদি 20,000 30,000 টাকা তার সেভ থাকে, তাহলে তার এই 5 লাখ টাকা শোধ করতে কতদিন সময় লাগবে? পুলিশের একটা কনস্টেবলের চাকরি করতে যদি 10 লাখ টাকা ঘুষ দিতে হয়, যদি এটা এসপির প্রমোশন নয়, প্রমোশন কিংবা ধরুন বদলি পদ পদবি নিতে যদি 20 কোটি টাকা ঘুষ দিতে হয়, আপনি বোঝার চেষ্টা করুন সমাজ রাষ্ট্র এর উপর কী চাপ পড়ছে, এবং সেগুলো এখন বাংলাদেশে অনিবার্য। আপনি গিয়ে শুধুমাত্র পুলিশের ওসি থেকে শুরু করে, মানে পুলিশের যারা সাব ইন্সপেক্টর রয়েছে তাদের থেকে শুরু করে একেবারে এডিশনাল আইজি পর্যন্ত ভুক্তভোগী যারা আছে তাদের কাছে একটু শুনেন যে কি হচ্ছে পুলিশে, সচিবালয় কি হচ্ছে, বিচারালয় কি হচ্ছে, আপনার মার্কেটগুলোতে কি হচ্ছে। তছনছ হয়ে গেছে সব কিছু। এটা রিকভারি হবে কিভাবে? এটা আমরা মূল স্রোতে কিভাবে আনব? এর জন্য যে সময়টি দরকার, সেই সময়টি বা সেই ধরনের নেতৃত্ব, এটা কি আপনি দেখতে পাচ্ছেন? আর যখনই আপনি দেখতে পাবেন না, তখনই অশনির সংকেত চলে আসলো। এইভাবে অর্থনীতি নিয়ে বহু কথা বলা যাবে। প্রথমে বললাম প্রাকৃতিক, এরপর এলো অর্থনীতি, এরপর ধরেন কূটনীতি। কূটনৈতিকভাবে মানে আমরা স্বাভাবিকভাবে যে একটা কথা বলি যে আপনার যদি অনেকগুলো বন্ধু থাকে, আসলে আপনার কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই। সবার সাথে বন্ধুত্ব মানে আপনি কারোর সাথে আপনার বন্ধুত্ব নেই। আমরাই একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্র স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কৌশলগত কোনো মিত্র খুঁজে পাইনি, তৈরি করতে পারিনি। আমাদের সাথে কারোর সম্পর্ক আমাদের বিপদের দিনে হামিম হিসেবে দাঁড়াবে এরকম নেই। আপনি ধরুন পাকিস্তানের কথা। পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন, তারপরে আমেরিকা, আর বললাম না এই দুটো। আপনি যদি ভারত ধরেন, তাহলে ভারতের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এবং ইসরায়েল, দুটো দুটো করে ধরি। আচ্ছা, শ্রীলঙ্কার ঘনিষ্ঠ মিত্র ভারত এবং চীন, দুটোই আছে। একইভাবে নেপাল, একইভাবে মালদ্বীপ। মানে যারা বিরোধী আছে তারা ভারত বন্ধু, আর যারা পক্ষে আছে তারা চীনের বন্ধু। কিন্তু রাষ্ট্রের সঙ্গে দুটো যাকে বলা হয় শক্তিরই, অর্থাৎ চীন এবং ভারতের একটা নিবিড় বন্ধুত্ব রয়েছে। এই যে শ্রীলঙ্কাতে মহেন্দ্র রাজা পাকসে, তার যে পতন হলো, তিনি ছিলেন একেবারে চীনের পাপেট, ভারতের জাতশত্রু। আচ্ছা, তো মহেন্দ্র রাজাপাকসের পতনের পরে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হলেন এবং এখন যারা আছেন, তাদের উপর কিন্তু চীনের প্রভাব আছে। কিন্তু প্রভাব থাকার পরও প্রায় $8 বিলিয়ন ঋণ সহযোগিতা দিয়ে এই শ্রীলঙ্কাকে আজকের এই অবস্থাতে, এর মধ্যে ডাইরেক্ট আছে $4 বিলিয়ন, আর ইনডাইরেক্ট ব্যবসা বাণিজ্য দিয়ে আরও $4 বিলিয়ন দিয়ে ভারত কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে আজকের এই জায়গাতে আসার জন্য। আচ্ছা, আপনি আনেন তো এখন $4 বিলিয়ন কোনো দেশ থেকে, ভারত আপনাকে দেবে $4 বিলিয়ন, চীন আপনাকে দেবে $1 বিলিয়ন, জাস্ট $1 বিলিয়ন। কিন্তু আপনার তো এখন টাকা দরকার। এই যে আমরা যে কূটনৈতিকভাবে একটা বিপর্যয়ের মধ্যে আছি, যে আমরা এখনো পর্যন্ত বন্ধু তৈরি করতে পারিনি, আমাদেরকে কেউ বিশ্বাস করছে না। মানে আমরা বন্ধুত্ব তো থাক, আপনার সাথে ধরেন কারো বন্ধুত্ব নেই, কারো সম্পর্ক নেই, কিন্তু সবাই জানে যে এই লোকটি ভালো, একে বিশ্বাস করা যায়, ট্রাস্ট করা যায়, এর প্রতি ডিপেন্ড করা যায়। তো সেইভাবে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দল জাতীয় পার্টি, জামাত, বিএনপি
আওয়ামী লীগ। এই 4টি দলকে বিশ্বাস করতে পারে। এই দলের নেতাকর্মী বলেন, কয়জন নেতাকর্মী আছে তাদের নেতাদেরকে বিশ্বাস করেন, দলের প্রতি একেবারে আমরা বাইরে থেকে দেখি খুব মানে মহব্বত আছে, কিন্তু যখন একান্তে আলাপ আলোচনা হয় তখন তারা কি বলে ওই কথা বাইরে বলা যাবে না। তো দলের ভিতরে বাইরে, দেশের ভিতরে দেশের বাইরে এ সকল রাজনৈতিক দলগুলোর ওইভাবে কোনো চেইন অফ ফ্রেন্ডশিপ গড়ে ওঠেনি। এটা হলো রিয়ালিটি। এখন ধরেন অনেকেই এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, সবাই তেল নিয়ে, মানে এটা বলা যাবে না, প্রধানমন্ত্রী পরিবার নিয়ে বলা যাবে না, তাকে বলা যাবে না, তার মাকে কোন জমানাতে কে কি বলেছেন, তাকে ধরো মারো পেটাও, তার বাবাকে কোন জমানাতে কি বলেছেন মারো পিটাও, তাকে নিয়ে কোন জমানাতে কি বলেছেন। কিন্তু যখন বলা হয়েছে তখন সবগুলো ভয়ে থরথর করে কাঁপছে। সে আবদার রশিদের বিখ্যাত কবিতার মতো, লোকটা শুধু কষ্ট বড়াই, ভাঙতে পারি লোহার কড়াই, শুনে সবাই কাঁপতে ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। এখন বিএনপির এরকম অনেক তারেক জিয়া প্রেমী লোক চলে আসছেন, যাদেরকে বলা হচ্ছে যে অমুকে কত সালে তাকে গালি দিয়েছে, অথবা তাকে ধরো, তাকে মারো। কিন্তু ওই লোকটি যখন তারেক জিয়াকে গালি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা? তখন তুমি কেন মারো নাই? তখন তুমি প্রতিবাদ করো নাই? তুমি যে তখন একটা প্রতিবাদ করছো এটা একটু দেখাও। তখন জি হুজুর সবাই করেছে। কিন্তু এখন সবাই সেই তারেক রহমান সাহেবের, বা যদি শেখ হাসিনার, যে এখন যেমন শেখ হাসিনাকে সবাই যার যার মতো করে গালাগালি করছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে এখন আওয়ামী লীগের লোকজন করে যারা আছেন, একটা সিঙ্গেল লোক দেখেন তো সবগুলোর জবানে ঠাড়া পড়ছে না? আওয়ামী লীগের যে লোকজন এখন তো বাংলাদেশে কয়জন গেছে বিদেশে? সব তো বাংলাদেশে। কিন্তু এই যে শেখ হাসিনা, বঙ্গবন্ধু, তাদেরকে নিয়ে যে সকল গালাগালি করা হচ্ছে, একজন একটা টু শব্দ করছে না। আর যখন ভবিষ্যতে যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, আপনি দেখবেন এইগুলো সব দৌড়ে গিয়ে বলবে অত তারিখে অমুক অমুক লোক এই কথা বলেছে, ধরো মারো কাটো। এই কাপুরুষতা যখনই একটা কোনো দলের উপর নির্ভর করে, দেশের উপর নির্ভর করে, জাতির উপর নির্ভর করে, সঙ্গে সঙ্গে সেখানে তাদের সকল সম্ভাবনাগুলো শেষ হয়ে যায়। কাজেই এই যে সরকারের যত সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো শেষ হয়ে যাচ্ছে কাপুরুষদের কারণে। এবং সেই কাপুরুষরা 100টা অশনি সংকেত ইনভাইট করে নিয়ে আসছে। তারা সংবাদপত্রগুলো দখল করে ফেলেছে, তারা মিডিয়াগুলো দখল করে ফেলেছে, তারপরে মালিকদেরকে রেখে আগে যারা সাংবাদিক তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেরা দু কলম লিখতে পারে না, বলতে পারে না, তারা সেটা দখল করেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা দখল করেছে, ব্যাংক, বিমা, সেগুলো তারা দখল করে বসে আছে, বড় বড় পদ পদবি দখল করে বসে আছে। কিন্তু এগুলো নিয়ে যে তারা একটা চমৎকার কিছু সরকারকে উপহার দেবে এরকম কোনো লোক নেই। বরং দেখা গেল যে বিভিন্ন জায়গাতে রাষ্ট্রদূত, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, যেগুলো খুব সেন্সিটিভ পোস্ট, সেই পোস্টগুলোতে এরকম লোকজন নিয়োগ লাভ করছে, যেগুলো দেখে খোদ বিএনপির লোক, জামাতের লোক মাথায় হাত দিয়ে বসে আছে এরা ভবিষ্যতে কি করবে। এই যে কূটনৈতিক অঙ্গন গেল, প্রশাসন গেল, অর্থনীতি গেল, প্রকৃতি গেল, তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক সময়টা ভালো না। এই যে ইউনূস সাহেব ক্ষমতা আসার পর একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয়, আবার তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পর একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয়। এই বৃষ্টি হয় না, হঠাৎ করে এমন বৃষ্টি, সারা দেশ সয়লাভ, তছনছ হয়ে গেছে জনজীবন। এই যে আমি যখন ভিডিও করছি এই সময়টাতে অঝরে বৃষ্টি হচ্ছে, ঢাকা বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, সমস্ত মানে জিনিসগুলো, মানে সমুদ্র বন্দরগুলো তছনছ হয়ে গেছে। এগুলো নিয়ে সরকার কিভাবে আগাবে? কিন্তু যখন সবকিছু ওকে থাকে, গ্রহ নক্ষত্র ওকে থাকে, এই জিনিসগুলো ঘটে না। বৃষ্টির সময় বৃষ্টি হয়, বর্ষণের সময় বর্ষণ হয়, কিন্তু এখন এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যা কিছু হচ্ছে সব কিছু এলোমেলো। ইট মিনস যে আপনার যে অশনি সংকেতগুলো, সেগুলো চারিদিক থেকে ধেয়ে আসছে। এর থেকে রক্ষা করা যায় কিভাবে? প্রথমত আমল ঠিক হতে হবে, একিন ঠিক হতে হবে, চিন্তা ঠিক হতে হবে, ক্যারিসমেটিক পার্সোনালিটি থাকতে হবে, নেতৃত্বের অনুপম গুণাবলী থাকতে হবে, ম্যাগনেটিক পাওয়ার থাকতে হবে, ভিশন থাকতে হবে, মিশন থাকতে হবে, ইত্যাদি আরও অনেক কিছু। সেগুলো যদি থাকে তাহলে অনেক সমস্যাই সমাধান করা সম্ভব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।